হ্যালো স্টুডেন্টস, প্রথমেই জানাই তোমাদেরকে শুভ বিজয়া। হ্যাঁ, পরীক্ষার শুরু হয়ে যাওয়ার মানে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে কিন্তু স্টার্ট করে নিতে হবে সবকিছু, কারণ বেশি দিন নেই। এবার আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। আর সেই জন্য তোমরা যেটা বলছিলে যে ম্যাম বাংলার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এবার টেক্সট পড়াতে হবে, তাই তো? হ্যাঁ, টেক্সট তো পড়াতেই হবে। ব্যাকরণটা কারো কারো ডিমান্ড থাকে যে ম্যাম ব্যাকরণ স্টার্ট করুন, সেই জন্য ব্যাকরণটা দিয়ে স্টার্ট করেছি। এবার তোমাদেরকে কবিতার পার্টের বেশ কিছুটা অংশ পড়িয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ এখানে কবিতা সমূহ পার্ট 1 লেখা আছে, তো স্বাভাবিকভাবেই এর পরে এবার কবিতার মধ্যে কি কি আমরা পড়াবো সেটা কিন্তু এর পরের স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে সেই ম্যান্ডেটরি স্লাইড। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন স্টুডেন্টস, আমি তোমাদের স্নেহা ম্যাম তোমাদেরকে বাংলা এবং ইতিহাস পড়িয়ে থাকি। এবং প্রত্যেকবারের ন্যায় আবারও বলি যে এটা হচ্ছে যে আমাদের পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করতে হবে তোমাদেরকে, এবং তোমরা যদি ফ্রিতে এখানকার ব্যাচের সমস্ত জিনিসপত্র পেতে চাও তাহলে তোমাদের নাম দিয়ে এনরোল করে দিতে হবে। দেন তোমাদেরকে ফ্রিতে তোমরা সমস্ত প্র্যাকটিস সেট ইত্যাদি নোটস ফোটসগুলো পেয়ে যাবে। ওকে, তো মেনলি ফার্স্ট অফ অল একটা জিনিস বলি, আজকে দেখতে আমাকে একটু অড লাগছে আমি জানি, কারণ হচ্ছে যে টি শার্টের মধ্যে আবার কুর্তি আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, জানি একটু দেখতে অড লাগতে পারে, বাট জানোই তো পুজো পুজো গন্ধ এখনো কাটেনি, তাই জন্য পুরোপুরি অফিসিয়াল হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, পুজোর গন্ধ নিয়েই পুজোর জামা কাপড়কে ছাড়তে পারছি না, সেই জন্য সেই জামা কাপড়ের ওপরেই অফিসের ড্রেস পরে আজকে আমি ক্লাস নিচ্ছি। ওকে, যাই হোক, আজকে আমাদের যা যা আছে সেটা হচ্ছে স্বাধীনতা, শিকল পরার গান, ঘুরে দাঁড়াও, মাসি পিসি লোকটা জানলই না, এই কটা মানে টপিক আজকে আমরা পড়বো। এবার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু টপিকগুলোর মেন মেন মানে ধারণা যেটা সেটাকে জেনে নেব যে বিষয়টা কি আছে এর মধ্যে। তো চলো দেখা যাক। প্রথম আমরা পড়বো হচ্ছে স্বাধীনতা, ল্যাংস্টন হিউজের লেখা। বেশ, তাহলে ল্যাংস্টন হিউজ নামটা শুনেই বুঝতে পারছো যে আমাদের ভারতীয় কবি তো ইনি নন। তাহলে ম্যাম কে, মানে কোথাকার কবি ইনি? ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কবি। বেশ, তাহলে 20 শতকের 20 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে ইনি সমাধিক পরিচিত। কারণ তিনি ল্যাংস্টন হিউজ একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। নেতা হিসেবে পরিচিত ছিলেন এই কারণে, কারণ সেই সময়কার যে বিষয়গুলো সেগুলো শুধুমাত্র তিনি নয়, তার পরিবারের অনেকেই কিন্তু সেই সময় এই রাজনৈতিক বিষয়ের সাথে বেশ ভালো রকম ভাবে যুক্ত হয়ে গিয়েছিলেন ল্যাংস্টন হিউজ। ঠিক আছে, এবার তৎকালীন সময়ে চলছিল কি, তখন সেই সময় আমাদের আমেরিকায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা তোমরা জানো, তাহলে আমেরিকায় কি চলছে? চলছে শ্বেতাঙ্গদের সঙ্গে, যারা জানোই তো কি বলা হয় যে যারা ফর্সা সেই রকম ব্যক্তিরা যারা কালো তাদেরকে, কৃষ্ণাঙ্গদেরকে হেয় করে, তাই তো? সেই জন্য শ্বেতাঙ্গদের সাথে কৃষ্ণাঙ্গদের দ্বন্দ্ব চলছিল। আমেরিকায় চলছে তখন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দ্বন্দ্ব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দ্বন্দ্ব চলছে। বেশ, এবার এই যে দ্বন্দ্বের পরিস্থিতি, সেই দ্বন্দ্বের পরিস্থিতিকে নিয়েই লেখা হচ্ছে আমাদের এই স্বাধীনতা কবিতাটি। শুধুমাত্র স্বাধীনতা কবিতা নয়, তিনি বহু বহু কবিতা, গল্প ইত্যাদি সবই লিখেছেন। তার বিভিন্ন লেখার মধ্যে যা যা আছে, তিনি ঔপন্যাসিক হিসেবে, নাট্যকার হিসেবে, সমাজকর্মী হিসেবেও পরিচিত ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দ্য ওয়েভি ব্লুজ, আর এই ওয়েভি ব্লুজ থেকেই কিন্তু আমাদের এই স্বাধীনতার কবিতাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, ফ্রিডম বা স্বাধীনতা, ফ্রিডম ছিল তার মেন ইংরেজি ভাষায় লেখা যে কবিতাটা, সেটা ফ্রিডম হিসেবে ছিল। তার রচিত অন্যান্য বই মেলবোর্ন, তারপর হচ্ছে জ্যারিকো, জিম ক্রো প্রভৃতি, কাব্যস্রষ্টা হিসেবে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন ইত্যাদি। এটা হচ্ছে তার কবি পরিচিতি, যেটা তোমাদের বইয়ে রয়েছে সেটাই। এবার তার মধ্যে এক্সট্রা ইনফরমেশন আমি এটুকু দিলাম যে তোমাদের এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে চলছিল কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব সময়ে কালীন নেতা ছিলেন তিনি, এবং তার পরিবারের অন্যান্য ব্যক্তিরাও, অবশ্যই তার পিতাও ছিলেন এর সাথে জড়িত। এবং তৎকালীন সেই যে পরিস্থিতি, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পরিস্থিতি নিয়ে তিনি লিখলেন আমাদের এই কবিতা স্বাধীনতা, যেটার ইংরেজি নাম হচ্ছে ফ্রিডম। ঠিক আছে, আমরা বলি না ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, সেই ফ্রিডম। ওকে,
এবার আসছি মেন কবিতাতে। স্বাধীনতা কোনোদিনই আসবে না, না, আজ নয়, কোনোদিন নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। বলছে স্বাধীনতা কোনোদিনও আসবে না, আজকে নয়, কোনোদিন নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। এই দুটো জিনিসের মধ্যে লুকিয়ে আছে কেন স্বাধীনতা আসবে না সেই প্রসঙ্গটা কবি এখানেই লুকিয়ে দিয়েছেন। যে তুমি যদি ভয় পাও, যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, তাহলে তোমার লাইফে কখনোই স্বাধীনতা আসবে না, তুমি পারবে না স্বাধীনতা অর্জন করতে। অথবা যদি সমঝোতার মধ্যে পড়ো, অর্থাৎ তুমি যদি কোনো কিছুর এরকম করো, মানে সন্ধিবদ্ধ হওয়া ব্যাপারটা থাকে না, যে সমঝোতার মধ্যে একটা পড়া, যে যখন তুমি কোনো একটা বিষয়ের মধ্যে আছো যেটা তোমার সমস্যার সৃষ্টি করছে, এই রকম বিষয়, তার মধ্যেখানে তোমাকে একটা সমঝোতার মধ্যে আসতে বলা হচ্ছে যে তোমাকে আমি স্বাধীনতা দেব না, তুমি যদি আমাদের দলে চলে আসো, তোমাকে ব্যক্তিগত হিসেবে আমি কিছু মানে উপহার দেব, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো সুযোগ সুবিধা দেব, এরকম কিছু যদি বলা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাদের কি মনে হবে যে সেটা তুমি স্বাধীন। তোমার কাছে বিষয়টা এমন হয়ে উঠবে যে তুমি হয়তো জানো যে আমি এটাতে বেশি বেশি করে সুযোগ সুবিধা পাবো, আমি সুবিধা ভোগী হয়ে উঠবো, কিন্তু এই সমঝোতার মধ্যে গেলে আমি স্বাধীনতা পাবো না। তাহলে সুবিধা ভোগী হতে পারবে, সুবিধা ভোগী হতে পারবে, কিন্তু স্বাধীনতা পাবে না। ঠিক তো? তাহলে ভয় পেলে তো কিছুই পাবে না তুমি। যদি ভয় পাও কোনো একটা বিষয়ে ঝাঁপিয়ে পড়ার কাজে, তুমি যদি ভয় পাও, যে কোনো বিষয়ে নিয়ে কোথাও এগোতে যদি ভয় পাও, কারোর সাথে কথা বলতে যদি ভয় পাও, কারোর সাথে কোনো সমঝোতার চুক্তিতে আসতেও যদি ভয় পাও, তুমি কোনো দিকে কিছুই পাবে না। আর যদি তুমি সমঝোতার মধ্যে যেতে চাও, তাহলে তুমি সুবিধা পাবে, সুবিধা ভোগী হতে পারবে, কিন্তু তুমি স্বাধীনতা পাবে না। তাহলে স্বাধীনতা কোনো দিনই আসবে না। কবি কেন বললেন, আশা করি বোঝাতে পেরেছি। তার কারণ, এবার এর পরবর্তী কারণটা বলছেন যে স্বাধীনতা কেন আসবে না, ভয় পেয়ে বা সমঝোতার মধ্যে দিয়ে কেন আসছে না, তার কিছু কারণ আছে। কারণ বলছে আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে দু পায়ে দাঁড়িয়ে থাকার, দু পায়ের উপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিকানার। এইটুকুটা দেখো আগে, এই পর্যন্ত। আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। অন্য সকলের মতন কারা? যারা শাসক সমাজ তাদের, বা তাদের বলতে গেলে যারা একটু তুষিয়ে চলে, তোষণকারী যারা, সেই সমস্ত ব্যক্তিরা। ঠিক? তাহলে অন্য সকলের মতন বলতে যারা স্বাধীন, কিংবা যারা শাসক শ্রেণী, সেই সমস্ত মানুষদের মতন আমাদেরও তো অধিকার রয়েছে যে আমরা দু পায়ের উপর দাঁড়াবো। অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো আমরা কখন বলি, যখন আমরা স্বাবলম্বী হই, তাই তো? এই যে বলি যে আমরা মেয়েরা, আমরা ধরো স্বাবলম্বী হতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, যদি কথাটা বলি, তার মানে কি যে আমি ছোট থেকে বড় হওয়া অবধি তো বাবা আমাদেরকে পালন পোষণ করেছেন, বাবা মা যেই বলি না কেন। তাহলে তারপর এই যে আমরা মেয়েরা, আমাদের হয়তো বিয়ে হয়ে গেল, তারপর বিয়ের পর আমরা স্বামী কিংবা শ্বশুর এদের টাকা পয়সায় বড় হচ্ছি বা বাকি জীবনটা কাটাচ্ছি, সেটা আমাদের কাছে হয়তো অনেকটা লজ্জার বিষয় মনে হতে পারে। আমরা কি বলি? আমরা বলি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, সে যতটুকু অর্থ যাই কামাই না কেন, নিজের পায়ে দাঁড়াবো, নিজের জন্য কিছু রোজগার করব, লড়বো। তাহলে সেইটুকুটার জন্য আমরা কি বলি? যে দু পায়ে দাঁড়ানো, তাই তো? দু পায়ে দাঁড়ানো বলি। তাহলে এই দু পায়ে দাঁড়ানোটা তার মানে হতে পারে সেটা স্বাধীনতা, হতে পারে সেটা আমাদের স্বাধীনতা হতে পারে, কিংবা কি বললাম, হতে পারে সেটা আমাদের আত্মনির্ভরতা বলতে পারি। ঠিক তো? আত্মনির্ভরতা, হ্যাঁ, তার উপর দাঁড়াবো। দু কাঠা জমির মালিকানারও অধিকার আমাদের রয়েছে। দু কাঠা জমি মানে 2 বিঘা জমি, এটা কবিতা ছিল মনে পড়ে?
তোমরা পড়েছো কিনা জানি না, আমাদের ছোটবেলায় পড়েছি আমরা 2 বিঘা জমির মালিকানা নিয়ে। তো 2 বিঘা জমি এখানে নয়, 2 কাঠা জমির কথা বলা হচ্ছে। 2 কাঠা মানে 1 বিঘা হয় 20 কাঠায়, তাই তো? আচ্ছা, এটা একটা অন্য কালারে লেখা যাক। 1 বিঘা ইজ ইকুয়াল টু 20 কাঠা। তাহলে দেখো 20 কাঠা মানে এটাকেও তুমি কমাতে কমাতে এমনই আনবে যে এটা 2 কাঠা। তাহলে 2 কাঠা জমি মানে সামান্য পরিমাণ একটা জমি, যেখানে তোমার হয়তো বসত ভূমিটুকু হতে পারে, মানে তোমার বাসস্থান হিসেবে সেইটুকুটা তোমার থাকতে পারে। ঠিক, তাহলে 2 কাঠা জমির উপর একমাত্র বাসস্থান বানানো যেতে পারে একটা ছোটখাটো মানুষের ক্ষেত্রে। এবার এই যে জায়গাটা বলা হলো 2 কাঠা জমি যে বাসস্থান হিসেবে, তার মানে এখানটা দাঁড়ালোটা কি ব্যাপারটা? অধিকার রয়েছে 2 পায়ের ওপর দাঁড়ানো, 2 কাঠা জমির মালিকানার বিষয়টা কেমন বোঝাচ্ছে? যে তোমার অধিকার রয়েছে 2 পায়ের ওপর দাঁড়াবে 2 কাঠা জমির ওপর, অর্থাৎ তুমি বাসস্থান পাবে। তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো মানে রোজগার করতে পারছো, তাহলে সেখানে খাদ্য পাবে, অন্ন বস্ত্র পাবে। কিসের দ্বারা? নিজে যে রোজগার করছো, নিজের পায়ে দাঁড়াচ্ছ, সে যে কোনো কিছু করেই হোক না কেন, তুমি একটা চাষবাস করে হোক, একটা ছোটখাটো কোনো বিজনেস করে হোক, কোনো হস্তশিল্প, কোনো কুটির শিল্প করে হোক, যে কোনো ভাবে এই যে নিজের 2 পায়ের উপর দাঁড়িয়েছো, সেটার মাধ্যমে তুমি কি করছো? তুমি নিজের অন্ন বস্ত্রটুকু জোগাড় করছো, আর বাসস্থানের জন্য 2 কাঠা জমির দরকার হচ্ছে। তাহলে মানুষের কি বলা হয়? যে একটা মানে একেবারে যে সামান্য চাহিদা, যেটা অন্ন বস্ত্র বাসস্থান, সেই সামান্য চাহিদাটুকুর কথাই বলা হচ্ছে। অন্ন বস্ত্র বাসস্থানের সামান্য চাহিদা, এটাই তো চাইছেন কবি সেই সমস্ত মানুষদের হয়ে যারা এগুলো পায় না, তাদের জন্য। শুনে শুনে কান পচে গেল। সময়ে হবেই, সবই হবে, কাল একটা নূতন দিন। এই যে দেখো এখানটা কোটেশন দেওয়া আছে, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। শুনে শুনে কান পচে গেছে। কি পচে গেছে? যে যখন সময় আসবে তখন সবই হবে। আমাদের তথাকথিত দেশ নেতারা আমাদের জন্য কি করেন? প্রতিশ্রুতি দেন। আমরা সাধারণ মানুষদের জন্য, আমরা সাধারণ মানুষেরা কি করি? আমরা কাউকে ভোট দিয়ে জয়ী করি এই আশাতে যে উনি আমাদের প্রতিনিধি হিসেবে আছেন এবং আমাদের সহযোগিতা করবেন, আমাদেরকে জীবনের অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন, এইরকম কিছু। তো তাহলে আমাদের অগ্রগতি তো ছাড়োই, শুনে শুনে কান পচে গেল যে সবই হবে, সময় এলে সবই হবে। আর এই সময় আসা এবং সব হওয়াটা এটা চিরকাল ধরে জাস্ট একটা বক্তব্যের মতো চলছে, যে সময় আসুক সবই হবে, সময় আসুক সবই হবে, কিন্তু হচ্ছেটা কি? সেটাই হচ্ছে বিষয়। তাহলে একটা শুধুমাত্র প্রতিশ্রুতিবদ্ধতা, আমি এটা লিখতে পারি যে উচ্চ শ্রেণীর লোকদের তথা বলতে পারো নেতাদের প্রতিশ্রুতি দেওয়া। প্রতিশ্রুতি দান মাত্র লিখলাম, কারণ সেটা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নয়, যে তোমাদের হবে, সময় আসুক সবই হবে, একটা নতুন দিন আসবে। মানে আমরা যেমন বলি যে আচ্ছা দিন আয়েঙ্গে, এরকম যে কথাটা আমাদের খুব প্রচলিত, যে ভালো দিন আসবে, সুদিন আসবে। এই যে ভালো দিন আসবে, এই আশার আকাঙ্ক্ষা আমাদের সকলের থাকে, অপেক্ষা আমরা সকলেই করি, কিন্তু সেটা আসে না। যে কোনো ক্ষেত্রেই তোমরা একটু নজর দিয়ে দেখলে বাস্তবটাকে উপলব্ধি করতে পারবে। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। এই যে আজকে আমি জীবিত আছি, আজকে আমার একটা স্বাধীনতার দরকার। মৃত্যুর পরে আর কি আমার স্বাধীনতার দরকার হবে? আমি মানুষটাই তো থাকবো না, আমার প্রাণটাই তো থাকবে না, আমার জীবনটাই তো থাকবে না। তাহলে আমার স্বাধীনতার কি দরকার? আমার তো স্বাধীনতার কোনো দরকারই নেই। সেজন্য বলা হচ্ছে মৃত্যুর পরে আমার তো কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আগামীকাল তুমি রুটিটা পাবে, আগামীকালের রুটি অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যৎ সম্ভাবনা, এটা দিয়ে তুমি আজকে কি করে বাঁচবে? ভবিষ্যৎ সম্ভাবনা দিয়ে বর্তমানে বাঁচা যায় না। বর্তমানে বাঁচা
যায় না। তুমি বলছো আহ আজ আমার বড্ড খিদে পেয়েছে, আমি একদম থাকতে পারছি না, সারাটা দিন না খেয়ে রয়েছি ম্যাম, আর এখন আমার রাত হয়ে গেল, সারা দিন না খেয়ে খেয়ে শরীরটা একেবারে শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, আমাকে দুটো খেতে দেবেন? এই অবস্থায় আমি তোমাকে বললাম যে আগামীকাল এসো, কাল আমাদের বাড়িতে ভালো রান্না টান্না হবে, ভোজ হবে, তোমাকে আমি কাল খেতে দেবো। আজকে তোমার প্রাণ ওষ্ঠাগত, তুমি একটুখানি রুটি না পেলে তোমার হয়তো জীবন শেষ হয়ে যাবে, তুমি তোমার মানে এই বর্তমানে তুমি বাঁচতে পারবে না আর। তাহলে এই যে ভবিষ্যতের স্বপ্ন আমি তোমাকে দেখাচ্ছি, যে ভবিষ্যতে আমি তোমাকে দুটো রুটি দেবো বা তোমাকে আমি কাজ দেবো, তুমি 1 মাস পর আমার বাড়িতে এসো তো, আমি তোমাকে আমার বাড়িতে কাজ দেবো, তাহলে তুমি তোমার রুটির সংস্থানটুকু হয়ে যাবে। এই 1টা মাস তুমি বাঁচবে কেমন করে? তোমার বর্তমানে তুমি বাঁচো, আর সেটার জন্য তোমার যেটুকু অধিকার সেটুকু তুমি ছিনিয়ে নাও, যে কোনো প্রকারেই হোক না কেন। ঠিক আছে? তো সেটাকেই বলা হচ্ছে যে আগামীকালের রুটি দিয়ে ভবিষ্যতের সম্ভাবনা দিয়ে কিন্তু বর্তমানে বাঁচা যায় না, সেটা পসিবল নয়। স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। স্বাধীনতা কি? এই যে স্বাধীনতা, সেটা হচ্ছে একটা শক্তিশালী বীজ প্রবাহ, অর্থাৎ তোমার তোমার কাছে যদি স্বাধীনতা থাকে, তুমি কি করবে, সেটা একটা শক্তিশালী বীজের মতো প্রবাহিত হবে বাঁচার জন্য। একটা বীজ যেমন কি করে, একটা ছোট্ট অঙ্কুরিত বীজ ধরো, সেই বীজটা আস্তে আস্তে কি করছে, একটু একটু করে গাছের ডালপালা বিস্তার করবে, বিস্তার করতে করতে সেখান থেকে পাতা জন্ম দেবে। ঠিক, এবার সেটা আরো বাড়বে, বৃদ্ধি পেতে পেতে সে একটা গাছে পরিণত হবে। তাহলে এই গাছ পরবর্তীকালে ফুল ফল দেবে। স্বাধীনতা হচ্ছে ঠিক সেই বীজ প্রবাহটার মতো, এই বীজটার মতো হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা একটা বীজ, যেটা তোমাকে আস্তে আস্তে করে প্রবাহিত করবে তোমার জীবনকে উন্নততর স্তরে পৌঁছানোর জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। এই স্বাধীনতা তার দরকার একটা বড় প্রয়োজনের জন্য। আমাদের জীবনটা, আমাদের, আমরা যখন চাইছি বড় কিছু করব, তার জন্য আমাদের স্বাধীনতার একান্ত প্রয়োজন। তুমি ধরো আমি বলি আজকের দিনের কথাই, খুব বাস্তব একটা স্বাভাবিক বিষয়কে ধরো, আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, প্রত্যেকটা মানুষ স্বাধীন। 18 বছরের পর থেকে তো তুমি পরিবার থেকেও স্বাধীন, মানে পারিবারিক বিষয়টাও তোমাকে 18 বছর অব্দি বেঁধে রাখতে পারে, তারপরে হয়তো বেঁধে রাখতে পারে না, মানে আইন কানুন নিয়ম অনুযায়ী বলছি বিষয়টা। কিন্তু তুমি দেখো, তুমি তোমার ধরো 20 বছর 21 বছর বয়স, তুমি কলেজে পড়ছো, তুমি বলছো যে বাবা আজকে রাতে একটু বন্ধুদের সাথে পার্টি করতে যাব, বাবা তোমাকে অ্যালাউ করবেন? করবেন না। বেশ, এটা একটা খারাপ জিনিস, সারা রাত জেগে পার্টি ফার্টি করা, এসব আড্ডা দেওয়া বন্ধুদের সাথে, এগুলো ভালো জিনিস নয়, ঠিক আছে, তুমি মেনে নিলে। আরো একটু বড় হলে, তোমার বয়স 25-26, তুমি একটা ভালো জব পেয়েছো, তুমি বলছো যে বাবা আমার এই জবটার জন্য ব্যাঙ্গালোর যেতে হবে, আমার এই জবটার জন্য পুনে যেতে হবে। বাবা বলেন যে না, ওসব যাওয়া যাবে না, যা হবে এখানে বসে কাজ করো। যদি তুমি মেয়ে হও, আরো আরো ছেলে হলে তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এখন জবের জন্য তোকে তো যেতেই হবে, ঠিক আছে যা, কিন্তু পরিবারকে ভুলে যাস না, ইত্যাদি ইত্যাদি বিষয় বলে তুমি হয়তো গেলে। যদি মেয়ে হও, কি বলা হবে, কি 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 বললি আরেকবার বল, ও পুনে যেতে হবে, ও হায়দ্রাবাদ যেতে হবে, না না না, ওসব যাওয়া চলবে না, যা হবে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, এখানে বসেই অমুক অমুক ধরো যে কোনো জেলার হও না কেন, এই জেলাতে বসেই তোমাকে কাজ করতে হবে, সব থেকে বেশি হচ্ছে তোমাকে আমি কলকাতা যেতে দিতে পারি, তার বেশি নয়। প্রচন্ড বাস্তব। যদি বিবাহিত হয়ে থাকে কেউ, তাহলে বিবাহের পরবর্তী সময় তোমাকে আরো যেতে দেওয়া হবে না, তোমাকে বলা হবে যে না এই এলাকার মধ্যেই তোমাকে থাকতে হবে, এখানের মধ্যে যদি চাকরি করতে পারো তাহলে করো, না হলে করতে হবে না। সংসার সামলাবে কে? বিভিন্ন ভাবে আমাদের জীবনে বাধাগুলো আসে, কিন্তু তুমি যদি বৃহত্তর কোনো কিছু করতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে এইভাবে দেখতে চাও যে আমি জন্মেছি মরে যাওয়ার জন্য নয়, মানে জাস্ট লাইক কি, যে জন্মালাম, মাঝখানে এই খাওয়া পড়া একটু পড়াশোনা করা, তার সাথে সাথে নিজের আনন্দ মজা ইত্যাদি করে সংসার জীবনযাপন করা, দেন মারা যাওয়া, আর 5টা মানুষ যেমন ভাবে করে থাকে, সেইভাবে আমি করতে আসিনি। আমি বড় কিছু প্রয়োজনের জন্য নিজেকে দিতে এসেছি, অর্থাৎ আমার কাছে যেটুকু নলেজ আছে, যেটুকু দ্বারা আমি সমাজের কোনো কিছুর উন্নতি সাধন করতে পারি, আমি সেটুকু দেব। আর সেই বড় কিছুর জন্য তোমাকে কিন্তু সংসারের গণ্ডি পেরিয়ে বেরোতেই হবে, বা তোমাকে এই স্বাধীনতাটুকু অর্জন করতেই হবে, ব্যক্তি স্বাধীনতা যেটাকে আমরা বলে থাকি। ঠিক,
যদিও সেই সময় এই হিসাবে সেটা বলা হয়নি, এখানে বলা হয়েছে যেহেতু ওই যে বললাম যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের এখানে দ্বন্দ্ব হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে বড় কিছু প্রয়োজন, মানে সমাজটাকে পাল্টানোর জন্য। ঠিক আছে, এখানে আমি আবারও লিখে দিচ্ছি, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দ্বন্দ্বে দ্বন্দ্বময় পরিস্থিতির পরিবর্তন অথবা সমাজের পরিবর্তন বা সমাজ পাল্টানো। ঠিক আছে, সেটাই হচ্ছে একটা বড় কিছুর প্রয়োজন। নেক্সট আসছি, আমিও তো সেইখানেই বাস করি তুমি যেখানে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। এটা কাকে বলা হচ্ছে? তথাকথিত উচ্চবিত্ত মানুষদেরকে বলা হচ্ছে, তাই তো, যে আমিও তো সেখানেই বাস করছি যেখানে তুমি বাস করছো, সেই একই পৃথিবী, একই মাটি, একই জলবায়ু, একই আবহাওয়া, একই জল আমরা পান করছি, একই প্রকৃতির মাঝে থাকছি, তাহলে তুমি কেন বলছো যে তোমার স্বাধীনতা থাকার তুমি স্বাধীনতা পেতে পারো, আমি পেতে পারি না, আমার স্বাধীনতার প্রয়োজন নেই? তাহলে সেই কথাই বলা হচ্ছে যে স্বাধীনতা আমারও প্রয়োজন তোমার যেমন। তোমার যেমন প্রয়োজন আছে, তুমি যেমন শাসক গোষ্ঠী হলেও তোমার স্বাধীনতার প্রয়োজন আছে, তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো, চলতে পারো, সমাজটাকে নিজের মতো করে ইউজ করতে পারো, আমার কেন নেই? তাই তো, তাহলে সেই কথাই এখানে বলা হলো, তুমিও তো আমিও তো সেখানেই বাস করি, তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি যে একই পৃথিবীতে একই স্থানে প্রকৃতির মাঝেই উভয়ের বাস। উভয় বলতে কাদের কথা বলা হলো তাহলে? উভয় বলতে শাসক গোষ্ঠী এবং শোষিত, একজন শাসন করে একজন শোষিত হয়, সেই উভয় ব্যক্তির কথাই বলা হচ্ছে যে একই স্থানে একই জায়গায় আমরা বসবাস করছি, তাহলে তোমার যদি স্বাধীনতার দরকার পড়ে আমারও তো স্বাধীনতার দরকার, আমাকেও এরকম মুক্ত মনে উঠতে দাও। এই যে পাখিকে যেমন মুক্ত করে দিচ্ছে, সে যেমন উড়ে বেড়াচ্ছে, সেইভাবে আমাকেও মুক্ত হয়ে উঠতে দাও। বেশ, তাহলে এখানেই আমাদের স্বাধীনতার প্রয়োজনের কথা শেষ হলো। ওকে, এবার তোমরা একটুখানি দেখে নাও যে তোমাদের আর কি কোনো সমস্যা আছে। আশা করছি আর সমস্যা থাকার কথা নয়। তাহলে এবার যাচ্ছি আমরা পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা আছে কাজী নজরুল ইসলামের, অর্থাৎ শিকল পরার গান। কাজী নজরুল ইসলাম রচিত, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল। তোমরা জানো যে চুরুলিয়া গ্রামে তার জন্ম, তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা কবিতার মধ্যে তার বিদ্রোহের ভাব পরিস্ফুট হয়েছে। তিনি তার বেশিরভাগ কবিতা, বেশিরভাগ গান উৎসর্গীকৃত করেছেন, হয় সেটা হিন্দু মুসলিম যে গোষ্ঠী দ্বন্দ্ব তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিংবা কখনো ইংরেজ শাসক এবং আমাদের তরুণ বিপ্লবীদেরকে মানে আইডেন্টিফাই করে, এই রকম ভাবে বিভিন্ন ভাবে তিনি সমাজের যে কোনো ক্ষেত্রে কোনো ইংরেজ শাসন শোষণ, অসাম্য, কোনো ভণ্ডামি, কুসংস্কার, যা খুশি এরকম খারাপ জিনিসগুলোকে তিনি মানে দূরে সরিয়ে ফেলার জন্য, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, প্রতিরোধের আগুনে যেন জেগে উঠেছেন। আর সেই জন্যই তাকে কিন্তু বলা হয় বিদ্রোহী কবি। বেশ, তার হচ্ছে বিভিন্ন কবিতা গদ্য তো আছে, এছাড়া তিনি শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক গান, ইসলামী সঙ্গীত প্রভৃতি গানেরও রচয়িতা ছিলেন। তার বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা প্রভৃতি। পাঠ্য কবিতাটি তার বিষের বাঁশি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? তার বিষের বাঁশি কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা এবার কবিতায় যাই। এখানেও একটা ছোট্ট করে বলে রাখি, তোমরা অলরেডি পড়েছো, তাও আমি হয়তো বলে দিচ্ছি, একটুখানি বুঝতে সুবিধা হতে পারে। বিষয়টা কি আছে যে শিকল পরার গান, তাই তো, তার মানে বলা হচ্ছে যে শিকল আমাদেরকে কোনো না কোনো ভাবে বেঁধে রাখে। শিকল মানেই তো তাই, শিকল বস্তুটাই তো তাই, বেঁধে রাখা।
তাই তো? তাহলে এখানেও দেখো ওই যে স্বাধীনতা হননেরই কিছু একটা বিষয়। এর আগে স্বাধীনতা কবিতায় আমরা যেমন পড়লাম যে একজন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের দ্বন্দ্ব, ভারতবর্ষেও কিন্তু প্রায় সেই রকমই, যে ভারতবর্ষীয়দের ওপর ইংরেজরা, যারা শ্বেতাঙ্গ ইংরেজ যারা, তাদের যে শোষণ, তাদের যে পীড়ন, সেই কথাই এখানেও বলা হচ্ছে। তাহলে ইংরেজ শাসনে বন্দি ভারতবাসী, এটা লিখলে আশা করছি বুঝতে পারবে বিষয়টা। তাহলে ইংরেজ শাসন, সেই সময় বন্দি ভারতবাসী, তাদের যে দুর্দশা ক্লিষ্ট ছবি সেটাই তিনি তুলে ধরছেন। আর তিনি এটাও বলছেন যে শিকল এমন যেটা তোমরা আমাদেরকে বাঁধতে চাইছো শিকলেতে, সেই শিকলেতে বাঁধতে পারবে না। আমরা সেই শিকল ভেঙে, শিকলকে জয় করে আমরা আমাদের জয়টাকে নিশ্চিত করব। অর্থাৎ আমরাও স্বাধীনতা আনবো। ল্যাংস্টন হিউজ যেমন করে বললেন যে তাদেরও স্বাধীনতার দরকার, যেমন করে অন্যান্যদের দরকার, যেমন করে শাসক শ্রেণীর দরকার, তেমন ভাবেই আমাদেরও স্বাধীনতার দরকার। আর এখানে কবি বলছেন যে আমরা সেটা আনবই, তুমি যতই আমাকে শিকল পরিয়ে রাখো না কেন। বেশ, তাহলে কি বলা হচ্ছে কবিতায়, চলো লাইন বাই লাইন একটু দেখে নিই। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। এই যে শিকল পরাটা, এটা আমাদের কাছে একটা ছল মাত্র, একটা ছলনা, ছলনা মাত্র একটা। তোমরা যে আমাদেরকে শিকল পরাচ্ছ, এই যে শিকলের দ্বারা বন্দি করে রাখছো, সেই শিকলটা আমাদের কাছে একটা ছলনা মাত্র, আর কিচ্ছু না। তুমি পড়াও। আমরা ছলনা কাকে বলি? ছলনা এরকম বলি, ধরো আমার কোথাও একটা যাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছে, ঠিক আছে, এবার আমি করবোটা কি, আমার যাওয়ার তো ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার তো টিউশন আছে এই টাইমে, কিংবা স্কুল আছে আজকে, তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা বাহানা করে স্কুলটাকে ক্যান্সেল করতে হবে, কিংবা টিউশনের স্যারকে বলে কিছু একটা বাতিল করতে হবে। টিউশনের স্যারকে ফোন করলাম, স্যার আজকে শরীরটা আমার ভীষণ খারাপ, কি পেট ব্যথা, কালকে জানেন তো রাত্রিবেলা মাংস খেয়ে নিয়েছি, আর খুব পেট ব্যথা করছে স্যার, আজকে আর আমার তো হবে না পড়তে যাওয়া। ঠিক আছে স্যার, আমি বন্ধুদের কাছ থেকে সবকিছু জেনে নেবো, তাহলে আজকে রাখছি। তুমি ম্যানেজ করে নিলে, ছলনার আশ্রয় নিলে। এবার এই ছলনাটা করে তুমি কি করবে, তুমি তোমার যেখানে যাওয়ার আছে তুমি সেখানে যাবে, কোনো একটা ফ্যামিলি ফাংশন আছে, বাবা মার সঙ্গে বেরিয়ে পড়লে ড্যাং ডিঙিয়ে নাচতে নাচতে, কিন্তু আমার ম্যানেজ করা হয়ে গেল, একটা ছলনার আশ্রয় নিয়ে আমরা এটাকে মানে কাজটা করলাম। তাহলে সেই রকমই কোনো একটা ছলনার আশ্রয় নেওয়া। তাহলে শিকল পরিয়ে যে রেখেছো আমাদেরকে, সেটাও আমাদের কাছে একটা ছলনা মাত্র, আর কিচ্ছু না। এই শিকল পরে, এই শিকল তোদের করবো রে বিকল, এই শিকলকে পরে রেখে, অর্থাৎ ইংরেজ শাসনের শিকলকে পরে রেখে তোমাদের এই শাসন যন্ত্রটাকেই বিকল করে দেব। তাহলে ইংরেজদের শিকল পরে থেকেই এই শিকল বলতে শাসনতন্ত্র, ইংরেজদের শাসনতন্ত্র, ইংরেজ শাসনতন্ত্রকে বিকল করব। আর কোনো কিছু সে নড়বে না, নড়চড় করবে না, বিকল করে দেবো, তার সমস্ত কিছু শেষ করে দেবো দফা রফা। তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয়। তোদের এই বন্ধ কারাগারে, তোরা যে বন্ধ কারাগার করে রেখেছিস, সেটা ইংরেজদেরকেই বলা হচ্ছে, তোমাদের এই যে বন্ধ কারাগার, সেই কারাগারে আসা আমাদের বন্দি হতে নয়। আমরা, তোমরা যে কারাগার তৈরি করেছো বলে আমরা বন্দি হিসেবে সেখানে তোমাদেরকে মানে সাহায্য করব বন্দি হয়ে থেকে, তেমনটা কিন্তু আমাদের কাজ নয়। ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তাহলে আমরা কেন এসেছি? আমরা তো তোমাদের বন্দি হতে আসিনি, বরং আমরা এসেছি ক্ষয় করতে। কি ক্ষয় করব? কোনটা ক্ষয়প্রাপ্ত হবে? সবার বাঁধন ভয়। এই বাঁধনের ভয়টাকে আমরা ক্ষয় করব। অর্থাৎ ভারতবাসীদের যে বাঁধন ভয়, এই বাঁধন ভয়টা কাদের কাদের? ভারতবাসীদের, তাই তো? ভারতবাসীদের বাঁধন ভয়কে আমরা ক্ষয় করব, আমরা শেষ করে দেব, সেই জন্যেই আমরা এসেছি। তাহলে এই আমরাটা কারা ম্যাম? এতক্ষণ ধরে তাহলে আমরা কারা? আমরা তো তাহলে ভারতবাসী। আবার বলছে ভারতবাসীদের বাঁধন ভয়কেই আমরা জয় করব, তাহলে আমরা কারা? এই আমরা হচ্ছে তরুণরা।
এই মোদের বলতে, এটা হচ্ছে তরুণ সমাজ। মোদের, এই যে মোদের শব্দটা দিয়েছে, এরা হচ্ছে তরুণ বিপ্লবী। তরুণ বিপ্লবী যারা, তারা এসছে, তারা ভারতবাসীদের বাঁধন ভয়কে ছিন্ন করে দিতে এসেছে। বেশ, তারা কিন্তু নিজেরা বন্দি কারাগারে বন্ধ হতেও পারে, হবে না এমনটা নয়, তারা হতেও পারে, কিন্তু সেই কারাগারের শিকলের মধ্যে থেকেই তারা সবাইকে বাঁধন ভয় থেকে মুক্ত করবে। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, বাঁধন ভয়কে আমরা জয় করব। এই শিকল পরা পা নয়, এ শিকল ভাঙা কল। শিকল পরা পা নয়, তুমি শিকল বাঁধা পা নয়, তুমি যে শিকল বেঁধে রেখেছো আমার পায়েতে, এটা কিন্তু ওই শিকল বাঁধা পা হিসেবে থাকবে না, এটা শিকল ভাঙা কল। শিকলকে ভেঙে দেওয়ার একটা কলকাঠি, একটা যন্ত্র। আমার পাটা একটা যন্ত্রে পরিণত হয়েছে। এবার সমস্ত শিকলকে, সমস্ত শৃঙ্খলকে, শুধু শিকল বলতে এটা নয়, দেখো শৃঙ্খল বা বাধা, যেটা শৃঙ্খল বা বাধা সেটাও বলতে পারি, যে স্বাধীনতার পথে যা কিছু বাধা আছে, সমস্ত বাধা বিপত্তিকে আমরা ওই পায়ে শিকল পরেই কিন্তু উল্লঙ্ঘন করে যাব। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর এই ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। বলছে যে তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে, তোমরা একটা বন্ধ ঘরের মধ্যে বন্ধনী, অর্থাৎ একটা বাঁধন বা একটা যে ধরো গোল যে আমরা প্রাচীর বলি না, সেই রকম আর কি, বন্ধনীর মধ্যে থেকে, তার মধ্যে থেকে তোমরা বিশ্বকে গ্রাস করছো। একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বন্ধ থেকে তোমরা গোটা বিশ্বকে গ্রাস করছো, গিলছো। আর এই ত্রাস দেখিয়ে, এই ভয় দেখিয়ে, ত্রাস বলতে ভয়, এই ভয় দেখিয়ে এই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। তোমরা কি ভাবছো বিধাতারও শক্তিকে হ্রাস করে নেবে, মানে কমিয়ে দেবে? হ্রাস করা মানে কি? কমানো। হ্রাস বৃদ্ধি বলে না, তাহলে কমানো। আর বিধি মানে কি? বিধাতা, ঈশ্বর। এবার এই যে বলছে যে তুমি কি বিধাতার শক্তিকেও হ্রাস করবে, তাহলে বিধাতা এখানে কাকে বলা হচ্ছে? আবারও কিন্তু সেই তরুণ প্রজন্মকে বিধাতার সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা লেখক বহু জায়গায় করেছেন। তরুণ বিপ্লবী ইজ ইকুয়াল টু বিধাতা। এইরকম তিনি করেছেন। শুধুমাত্র এই কবিতায় নয়, বেশ কিছু কবিতা আছে যেখানে তিনি এই তরুণ বিপ্লবীদেরকে শিবের সঙ্গে তুলনা করেছেন, ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন। এরকম ভাবে বিভিন্ন জায়গায় তিনি এটা দেখিয়েছেন। যেমন ভাবে আমরা বলি যে ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, তাহলে ডাক্তারকে তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয় বিধাতা, তাই তো? আপনি আমার কাছে বিধাতার সমান, আপনি আমার কাছে ঈশ্বর, যে আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, বা আমাদের কোনো আত্মীয়, নিকট আত্মীয়ের কোনো বিশেষ রোগ থেকে আপনি মুক্তি দিয়েছেন, তার মানে আপনি ঈশ্বর সম। তাহলে এই যে স্বাধীনতাহীন ভারত, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? তাহলে এই যে দাসত্ব শৃঙ্খল কে পায়ে পড়বে, স্বাধীনতাহীনতার মধ্যে কে বাঁচবে? সেই হীনতার মধ্যে থেকেই যারা বাঁচার, বাকি মানুষদেরকে বাঁচানোর জন্য এগিয়ে এসছে, সেই সমস্ত মানুষেরা তাহলে কারা? তারা তরুণ প্রজন্ম, তারা প্রায় ঈশ্বরের সমান, রাইট? তাহলে সেই জন্য বলা হচ্ছে তরুণ বিপ্লবী ইজ ইকুয়াল টু বিধাতা। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। আচ্ছা, ভূত কি করে? ভূত কি করে? ভূত ভয় দেখায়, তাই তো? যেমন রাত্রিবেলা আমরা বলি যে ওরে বাবা, রাত্রিবেলা অন্ধকারে রাস্তা দিয়ে একা একা যেতে পারি না। কেন যেতে পারি না? কারণ ভূত আছে, ভূতে ভয় দেখাবে। কিংবা বাঁশ বাগানের ধারে, কিংবা অশ্বত্থ গাছের তলায়, হায় 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 হায়, আর কত কত জায়গা বলবো বলো। কিংবা হয়তো নিম গাছের তলায়, হ্যাঁ হয়তো বিশাল বড় তেঁতুল গাছ, যেখান থেকে শাকচুন্নি পা দুলিয়ে বসে আছে, কে রে তলা দিয়ে যাচ্ছিস, হাতে যদি মাছ থাকে তো দিয়ে যা। তাহলে ভূত আমাদেরকে ভয় দেখায়, তাই তো? তাহলে সেই ভূতের সাথে তুলনা করা হচ্ছে কাদেরকে? ভূতের সাথে তুলনা করা হচ্ছে শাসক গোষ্ঠীকে। এই ভূত বলতে শাসক ইজ ইকুয়াল টু ইংরেজ বলতে পারি, যেহেতু ইংরেজরাই তখন শাসন করছে। তো শাসক গোষ্ঠীকে বলতে যে ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। আমরা ওই সমস্ত ভয় দেখানো ভূতদেরকে আমরা ভয় পাই না, তাদেরকেই সর্বনাশ করিয়ে ছেড়ে দেব।
আসক্ত দেখে ভূত, সেই একটা এখন একটা দেখবে, তোমরা তো এখন খুব অ্যাডভান্স, তোমরা অনেক রিলস টিলস দেখো জানি, তো রিলসে দেখবে এখন একটা জিনিস খুব দেখায়, গান আছে একটা, বর্তমান আঁখো কা ধোকা হে, ভূত সিখনে কা মৌকা হে। তো ওটা যখন দেখবে যে একটা এরকম মিম আছে যে সবাই মিলে নাচছে বর্তমান আঁখো কা ধোকা হে এরকম করতে করতে, দিয়ে ওপরে যে ভূত যেই বলেছে দেখছে ওপরে একটা ভূত বসে আছে। তারপরে ভূতটাকে কি করলো, কিছুক্ষণ সব অন্ধকার হয়ে গেল, ভাবলো এবার বোধহয় ভূতটা নেমে ওদেরকে ঘাড় মটকে খাবে। না না না, তারপর কি দেখা গেলো, ভূতকেও ওদের দলে ডান্স করতে নিয়ে নিয়েছে, ভূত ওদের সাথে নাচছে। এবার তোমার আঁখো কা ধোকা হে, ভূত সিখনে কা মৌকা হে, ভবিষ্য উম্मीदों की नौका है, ভূতও নাচছে ওদের সাথে। তাহলে সেই রকম ব্যাপার আর কি, যে ভূতকে, শাসক গোষ্ঠীকে, ভূতকে আমরা ভয় পাবো না, ভূতেরই আমরা সর্বনাশ করে দেবো, ঘাড় মটকে দেবো ভূতেরই। এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র, বলহীনের বল। এবার আনবো কি, মাভৈ বিজয় মন্ত্র, অর্থাৎ মাভৈ মানে হচ্ছে ভয় পেও না, ভয় পেও না, ঠিক আছে। তো ভয় না পাওয়া, মা ভই মানে ভয় পেও না, এই ভয় না পাওয়ার মন্ত্রের দ্বারা আমরা, এই বিজয় মন্ত্রের দ্বারা কি করব, বলহীন যাদের মানসিক বল নেই, সেই সমস্ত বলহীনের বল হয়ে আমরা দাঁড়াবো, তাদের জন্য আমরা শক্তি সঞ্চার করব। আমরা ভয় দেখিয়ে, সরি, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। এবার বলা হচ্ছে শাসন দু রকমের হয়, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। কেন বলা হচ্ছে, কারণ দেখো, ধরো আমি তোমাকে শাসন করছি, আমি তোমাকে কি হিসেবে শাসন করছি, তুমি আমার কাছে পড়ছো, আমি তোমাকে বলছি এই পরের দিন যদি পড়া না হয়েছে আমি কিন্তু তোর বাবাকে বলবো, কিংবা কান ধরে দুটো থাপ্পড় দেব। এই যে তোমাকে বললাম কান ধরে দুটো থাপ্পড় দেব, তুমি ভয় পেলে যে ম্যাম তাহলে আমাকে মারবে, দ্বিতীয় দিন আমি যদি পড়া করে না নিয়ে আসি ম্যাম আমাকে মারবে বলেছে, কিংবা বাবাকে ডাকবে বলেছে, তাহলে বাবা তো আরোই দেবে। ম্যামের হাতে মার তাও সহ্য করা যায়, কিন্তু বাবার হাতের মার, বাপরে, ওই কড়া হাতের ভারী হাতের মার সহ্য করতে পারবো না, তার থেকে বাবা পড়ে নি, যতটুকু পারবো পড়ে নি। আমি হয়তো তোমাকে ভয়ও দেখালাম, তার সাথে এটা আশ্বাসও দিলাম যে তোকে 90% পড়ে আসতে হবে এমনটা নয়, বা 100% পড়ে আসতে হবে এমনটা নয়, তুই 70% পারবি তাই পড়ে আয় বাবা, কিন্তু তুই 70% পড়ে আয়, যেন ওই কিছুই পড়ে আসেনি কিংবা 10% কোনো রকমে টেনে টুনে যেন সেটা না হয়, তাহলেই কিন্তু একটা মারও বাইরে পড়বে না, সব পিঠে পড়বে। এরকম যদি হয় তোমরা ভয় পাবে, তাই তো, কিন্তু ভয় পেয়েও তোমাদের কি হবে, তোমরা সেই ভয়ের জন্য, ভয় পেয়েও তোমরা, তোমাদের জয় হবে, কারণ তুমি যখন রেজাল্টটা দেখবে তখন দেখবে হ্যাঁ ম্যাম জোর করে পড়িয়েছিল বলে আমি কিন্তু জয়ী হয়েছি। যেখানে হয়তো আমি পাস করতে পারবো কি পারবো না এরকম আশঙ্কা ছিল, কিংবা হয়তো 50% পাওয়ার মতো ছিলাম, সেখানে ম্যাম আমাকে সাহায্য করেছেন, সেইভাবে ভয় দেখিয়ে, শাসন করে, বকাঝকা দিয়ে হলেও আমার জয়টা দেখিয়েছেন, অর্থাৎ আমি যেটা পারছিলাম না সেটা পেয়েছি, আমি 70% অ্যাচিভ করতে পেরেছি, 50 থেকে 70 আমার এই র্যাঙ্কটা হাই হয়েছে, আমি জয়ী হয়েছি। কিন্তু ইংরেজ শাসন কি করছিল, শুধুমাত্র ভয় দেখাচ্ছিল, জয় দেখাচ্ছিল না, জয়টা নয়, জয় কিছুতেই তো নেই। তোমাকে বলা হচ্ছে যে তোমাদের প্রথমে ধরো ইংরেজ শাসনের কথা যদি বলি, ইতিহাসে আমরা পাই, ইতিহাসে কি পাই, যে ইংরেজরা প্রথমে এলো উপনিবেশ স্থাপন করতে, যে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপনিবেশ স্থাপন করলাম, ব্যবসার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে। তারপরে কি হলো, তারপরে অমনি বদলে গেল, তাদের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে কি হয়ে গেল, শাসনতন্ত্রে পরিণত হয়ে গেল। তারা মানুষের ওপর অতিরিক্ত লোভের ফলে করের বোঝা চাপাতে লাগলো, মানুষের ওপর শাসন করতে লাগলো, কিন্তু তাদের কোনো দিক থেকে জয়ী হতে দিল না, না নবাবেরা জয়ী হলো, না এখানে কোনো রাজারা জয়ী হলো, না সাধারণ মানুষ কোনো কিছুতে সুবিধা পেল বা কোনো কিছু জয়ী হলো, কেউ কোনো দিক থেকেই জয় পেল না, তাই তো। সেই জন্য তাদের শাসনটা ভয় দেখিয়ে, কোনো কিছুর জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরবো টিপে, করবো তারে লয়। যে ভয় তোমরা আমাকে দেখিয়েছো সেই ভয়ের টুটিটাই টিপে ধরবো, টুটি টিপে ধরা মানে গলা টিপে ধরা, তাই তো, তাহলে গলা টিপে ধরবো, তাকেই আমরা প্রলয়ের ওপর দিয়ে, তার প্রলয়ের ওপর দিয়ে যেন নেচে চলবো আমরা। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। আমরা ফাঁসি পড়বো, কোনো অসুবিধা নেই, আমরা তরুণ দল, আমরা ফাঁসি পড়বো, ফাঁসি পড়ে আনবো হাসি। কি আনবো, হাসিকে আনবো, কিন্তু
ফাঁসি পড়ে কি ম্যাম কেউ হাসি আনতে পারে? যেমন সেই গানটা ছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হাসি হাসি পড়ব ফাঁসি, তো হাসতে হাসতে আমি ফাঁসিটা পড়বো ঠিক আছে, কিন্তু ফাঁসি পড়ার পরে আমি হাসিটা আনবো কি করে? এটা একটু অন্যরকম হয়ে গেল না ম্যাম? ক্ষুদিরামের গানটা অব্দি মানা গেল যে হাসি হাসি আমি হাসি মুখে মৃত্যুবরণ করব, ফাঁসিটা পড়ে নেবো, সেই অবধি ঠিক আছে। ফাঁসি পড়ে আনবো হাসি কেন? কারণ মৃত্যু আমার হলেও অসুবিধা নেই, আমি যদি সমস্ত পৃথিবীটাকে বা সমস্ত ভারতবর্ষটাকে স্বাধীনতা দিতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে, ঠিক তো? তাহলে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে, তখন আর আমার এই ফাঁসি পড়াটা কোনো খারাপ কিছু হিসেবে থাকবে না, আমারও জয় হবে। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। বলছে কান্নাকাটি নয়, একদম কান্নাকাটি করো না। আমরা যেমন ধরো কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যদি শহীদ হয়, তাহলে তার বাড়ির লোকজন কান্নাকাটি করবে, তখন আমরা কি বলি? যারা শহীদ হয় তারা কিন্তু বলে যে কান্নাকাটি করো না, আমাদের আত্মবলিদান সেটা কিন্তু দেশের জন্য, দশের জন্য। তো আমার বাড়ির লোকই যদি কান্নাকাটি করে, তাহলে বাকিরা কিভাবে স্ট্রং হবে? সেজন্য বলা হচ্ছে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এই শিকলের যে ঝনঝন আওয়াজ, সেই শিকলের ঝনঝনা, এগুলো একটা হচ্ছে বন্ধন, একটা বাঁধন। এই বাঁধনকে কেটে বেরিয়ে যেতে হবে, এই বাঁধনকে ছিন্ন করে। এই যে এই লোকটাকে দেখো, ছবিটা যেমন দিয়েছি, যে বাঁধনটাকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, তো সেরকম ছিঁড়ে, বাঁধনটাকে ছিঁড়ে বেরিয়ে যেতে হবে, বন্ধন মুক্ত করে বেরোতে হবে শিকলের ঝঞ্ঝনা। মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা, এটা মুক্তিপথের অগ্রদূত যিনি হচ্ছে আমাদের মুক্তির জন্য অগ্রদূত হিসেবে, পথিক হিসেবে আমাদেরকে রাস্তা দেখাবেন, তারই চরণ বন্দনা। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। তাহলে বলছে এই যে এই লাঞ্ছিতেরাই, এই যারা লাঞ্ছিত, তাদের দ্বারাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, তারা অত্যাচারের ওপরেও যেন লাঞ্ছনা নিয়ে আসছে, এরকম। মানে এটা তিনি একটা ব্যঙ্গাত্মক ভাবে বলেছেন, কিন্তু আসলে তিনি পুরো সিস্টেমটাকে, একটা সমাজের যে বিষয়টা আর কি চলছে, সেটার বিরুদ্ধাচারণ করেছেন। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। যেমন ভাবে প্রাচীন ঋষি তার অস্থির দ্বারা, ওই যে একটা ইয়ে ছিল, কি যেন ওর নামটা ছিল, একটা অসুর ছিল, অসুরকে বধ করার জন্য অস্থি লাগতো, আর সেই অস্থি সম্ভবত মারিচের, সেই অস্থির দ্বারা সেই অসুরকে কিন্তু বধ করা হয়েছিল, তাই তার জন্য ঋষিকে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে হয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য তার এই অস্থি দিয়ে, অর্থাৎ হাড় দিয়ে, একটা মানুষের, ধরো যে কোনো একজন ব্যক্তির, তার হাড়গোড় কি করে পাবে? হয়তো বলা হচ্ছে যে তোমার হাড়টার দ্বারা আমি অন্য একটা রাক্ষসকে মারবো, তাহলে তোমার হাড়টা আমি পাবো কোত্থেকে? তোমাকে তো আগে মৃত্যুবরণ করতে হবে, তবে তো তোমার হাড্ডিটা আমি পাবো, তাই তো? অস্থি মানে হাড় তো, আর সেই হাড়টা পাবো কি করে? তো যদি তোমার মৃত্যুবরণ হয়, তবে আমি সেই হাড়টা পাবো। আর সেই জন্যই বলা হচ্ছে যে তোমার অস্থি, তোমার এই অস্থিটাকে আমি তখন পাবো, আমাদের মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রানল, আমাদের অস্থি দিয়ে, অর্থাৎ আমরা স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করছি, আমরা অর্থাৎ বিপ্লবীরা, তরুণ বিপ্লবীরা স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করছে, তাই তো? স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে তাদের অস্থি দিয়েই দেশে বজ্রানল জ্বালাবে, ঠিক আছে? তো সেটাই বলা হচ্ছে। এটা একটা পুরাণের অনুষঙ্গ আছে, সেই পুরাণ অনুষঙ্গটাকে টেনেই কবি এখানে এই প্রসঙ্গটাকে ব্যাখ্যা করলেন। দধিচি সম্ভবত ছিল, দধিচি অস্থি দিয়ে, সেই রকমই। বেশ, আচ্ছা, তাহলে এখানেই আমাদের এই কবিতাটা
শেষ হলো। তাহলে প্রথম থেকে দেখলে দেখা গেল কি, যে কবি এখানে বারবার আমাদের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছেন যে তোমরা এসো, সমস্ত শিকল মুক্ত করো, এবং সাধারণ মানুষকে তিনি বারবার করে বলছেন যে কেউ ক্রন্দন করো না, কেউ ভয় পেও না, যারা আমাদের উপর ভয়ের দ্বারা শাসনতন্ত্র এনেছে, কেউ আমাদেরকে কোনো রকম জয় দেখায়নি, তাদের বন্ধন আমরা মোচন করব, তাদের শৃঙ্খল মুক্ত করে আমরা মুক্ত হব, অর্থাৎ আমরা স্বাধীন হব। সেই স্বাধীনতার সাথে পরবর্তী এই কবিতার অর্থাৎ শিকলপরা গান কবিতার অনেকটাই মিল রয়েছে, অনেকটা সামঞ্জস্যপূর্ণ, তাই পরপর পড়তে হলে বেশ মানে ভালো লাগে। তো পরবর্তী কবিতায় আমি আসছি। আচ্ছা, পরবর্তী কবিতা ছিল ঘুরে দাঁড়াও, প্রণবেন্দু দাশগুপ্তের ঘুরে দাঁড়াও। এটাও দেখো পরপর সিকোয়েন্সে যাও, কবিতাগুলো শুনতে খুব ভালো লাগবে। প্রথমে বললো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের দ্বন্দ্ব, সেটা একটা মানুষ, একটা কৃষ্ণাঙ্গ মানুষ, একটা কালো চামড়ার মানুষ, সে সাদা চামড়ার মানুষের কাছে বলছি যে তোমারও যেমন স্বাধীনতার দরকার, আমারও দরকার, আমি কাকতি মিনতি করছি, এরকম একটা ব্যাপার হচ্ছে ওখানটায়, তোমরাও ভেবে দেখো আমাদেরও একটু স্বাধীনতার দরকার। তারপরে নজরুলের কবিতায় কি বলছেন, যে আর কাকতি মিনতি নয়, তুমি তো আমাকে শৃঙ্খলে বন্ধ করে রেখেছো, আমাকে শিকল বেঁধে রেখেছো, সেই শিকলকেই ভেঙে চূর্ণ করে আমরা বেরিয়ে যাব, আমরা মুক্ত হব, আমরা স্বাধীন হব। এবার সাধারণ মানুষকে বলছি তোমরা ক্রন্দন করো না, তোমরা বেশি ভেঙে পড়ো না, তোমরা ভয় পেও না, তোমাদের দ্বারা তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের জয় হবে। এবার আসবো ঘুরে দাঁড়াও কবিতায় সেই রকমই কিছু সাধারণ মানুষের কথায়, যারা যারা ধরো কোনো কিছু সহ্য করতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে কি, আর আমার কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, সেই রকম অবস্থা। তাহলে একমাত্র পথ আছে সামনের দিকে এগিয়ে আসার। তাহলে আর তুমি পিছোতে পারবে না, যে অবধি পিছিয়েছো এনাফ, আর পিছিও না, আর পিছানোর জায়গা নেই, এবার তুমি ঘুরে দাঁড়াও, এবার এগিয়ে এসো। ঠিক আছে, তো সেই কবিতায় আসবো। আগে কবিতা পরিচিতি দু এক কথা একটু জেনে নিই। বেশ, প্রণবেন্দু দাশগুপ্ত বিশিষ্ট কবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে এক ঋতু, সদর স্ট্রিটের বারান্দা, নিজস্ব ঘুড়ির প্রতি, হাওয়া স্পর্শ করো প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি অলিন্দ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। এখানে তোমার যদি কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে তো অলিন্দ কোন কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন, অলিন্দ, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো কবিতাটায় আসি। ছোট্ট কবিতা কিন্তু বেশ ভালো। সরতে সরতে সরতে, তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। কাউকে তুমি বলছো যে অনেক তো সরলে বাবা, সরতে 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 আর তোমার সরার জায়গা নেই, আর তুমি কোথায় সরবে, এবার তো ঘুরে দাঁড়াও। তার মানে তুমি এবার ঘুরে দাঁড়াও, তুমি সরে 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 এই দেয়ালে ঠেকে গেছো, এবার তো ঘুরে দাঁড়াও। কেন? কারণ সমাজের যা কিছু চলছে সেই সমাজের মানে প্রচলিত কাঠামোকে মানতে মানতে তুমি এমনই হয়ে গেছো যে শেষমেশ তোমাকে এবার ঘুরে দাঁড়াতেই হবে, তোমার আর সরার জায়গা নেই। তাহলে প্রচলিত সমাজের সমস্ত নিয়ম কানুন মানতে মানতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও, যেমন ভাবে একটা ম্যাজিক হয়, তাই তো? যেমন করে ম্যাজিক হয়, আমি জাস্ট এটুকুই লিখলাম, যেমন করে ম্যাজিক হয়। আমি বলছি বিষয়টা, ম্যাজিকে কি হয়, হঠাৎ করে তোমার হাতে রয়েছে একটা পেন, টুক করে একটা চুটকি বাজালো কিংবা একটা টুক করে দিল, কোনো একটা মন্ত্র পড়ে দিল, পেনটা হয়ে গেল একটা ফুল। কি করে হলো? ম্যাজিক করে। তাহলে তোমার হাতে ছিল পেন, তুমি সেটা দিয়ে লিখতে লিখতে পড়তে পড়তে বোর হয়ে গেছো, একটা টুক করে সেটাকে তুমি ফুল বানিয়ে দিলে, যেটা তোমাকে মানসিক শান্তি দিল। তাহলে তুমিও টুক করে একটু বাইরেটা পাল্টে দাও তো। বাইরেটা বলতে এই যে সামাজিক পরিকাঠামোটা পাল্টে দেওয়ার কথা বলা হচ্ছে। সামাজিক পরিকাঠামো মানে সমাজটাকে তুমি একটু পাল্টে দাও টুক করে, এটা এই কথা বলা হচ্ছে।
সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, সারারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। কি বলা হচ্ছে? যে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। যখন আমরা সাইকেল চালাই, সাইকেল চালাতে চাইতে যাই হোক কিছু একটা শীষ টানছো, তার মানে কি? তোমার মনের মধ্যে আনন্দ আছে, ফুর্তি আছে, তোমার তার মানে বিষয় ভাবনা কোনো কিছু মাথার মধ্যে এটা ওটা চিন্তা ভাবনা নেই অতটা, তুমি মানে টেনশন ফ্রি যেটাকে বলা হয়, চিন্তা মুক্ত একটা মানুষ। তাহলে এই চিন্তা মুক্ত মানুষ কখন হবে? যখন সমাজটাও সুন্দর থাকবে, তোমার আশেপাশে আগে পিছে উল্টো পাল্টা বলার মতো কেউ থাকবে না, তোমাকে ওই শৃঙ্খল পরিয়ে শিকলে বেঁধে রাখার মতো কেউ থাকবে না, তোমার ওপর শাসনতন্ত্র নিয়ন্ত্রণ করে নিজের আধিপত্য ফলানোর মতো কেউ থাকবে না, তুমি একজন স্বাধীন সুন্দর মানুষ। তাহলে তুমি তাই সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে করতেই পারো, তাই তো? করতে করতে শীষ টানতে টানতে চললে, তাহলে তোমার মনে আনন্দ রয়েছে। শীষ দিতে দিতে চলে যাওয়া মানে এটা চিন্তা মুক্ত একটা আনন্দের মন, চিন্তা মুক্ত আনন্দময় মনের অধিকারী তুমি। কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি। যে কাদা ভর্তি যে রাস্তাগুলো সেগুলো ছায়াপথের কাছাকাছি উঠুক, মানে যে কোনো খারাপ রাস্তা দিয়ে তুমি যাও না কেন, তোমার রাস্তাটা সুন্দর একটা রাস্তায় গিয়ে মিশবে। অর্থাৎ তুমি জীবনের যে সমস্ত কর্দমময় অর্থাৎ খারাপ কাদা ভর্তি রাস্তা দিয়ে চলছো, জীবনের কর্দমময় পথগুলিও এক সময় সুন্দর পথে গিয়ে মিলবে। তুমি আজকে চলছো কোনো খারাপ রাস্তা দিয়ে, তোমার উত্থান পতন প্রচুর চলছে, তুমি এক জায়গায় কাজ করছো, কোনো একটা ধরো তুমি ছোট, তুমি বাচ্চা মানুষ, তুমি পড়াশোনা করছো, তাই ধরো তুমি পড়াশোনা করছো, বারবার ফেলিওর হচ্ছ, ম্যাম আমি চাইছি 80% আপ অ্যাচিভ করতে, আমি পারছি না, আমি বারবার ফেলিওর হচ্ছি, বারবার আমি 60%-এ গিয়ে আটকে যাচ্ছি, কিন্তু তুমি চেষ্টা করে যাচ্ছ, বারবার চেষ্টা করছো। তাহলে তুমি আজ 60% পাচ্ছ, 9-এ উঠে তুমি হয়তো 70% পেলে, 10-এ উঠে তুমি হয়তো যেটা 80% আশা করছিলে, অত দূর হয়তো 80% আপ যদি নাও যেতে পারো, অ্যাটলিস্ট 75% তুমি অ্যাচিভ করতে পারলে। তাহলে তোমারও এই কর্দমময় রাস্তাগুলো, কাদা ভর্তি রাস্তাগুলো কোনো না কোনো সময় ছায়াপথের সঙ্গে যুক্ত হচ্ছে, একটা সুন্দর পথ তোমার জীবনকে মানে সুগম করে তুলছে। গাছগুলো নদীর জলে স্নান করে আসো। গাছগুলো ধরো গাছের উপর ধুলো পড়েছে, গাছগুলো নদীর জলে স্নান করে কেন আসবে? গাছেরা কি হাঁটতে পারে? হাঁটতে তো পারে না। কিন্তু নদীর জলে স্নান করা মানে কি? নদীর জলেতে, নদীর জল একটা স্বচ্ছ সুন্দর জল সারাক্ষণ বয়ে চলেছে, সেখানে গিয়ে তুমি ডুব দিয়ে একদম স্নান করছো, মানে পুরো মাথা থেকে গোটা গা সমস্তটা তোমার ভিজে একদম সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে একটা গাছ, তার মধ্যে সারাদিনের কত ধুলো বালি ময়লা কুটি পড়ে থাকে, ঠিক তো? তার পাতাগুলো একদম কর্দমময় ধুলোময় হয়ে থাকে, সেই গাছ যদি নদীর জলে গিয়ে স্নান করে আসে, কত সুন্দর সজীব হয়ে উঠবে। ঠিক সেই রকম ভাবে তুমিও তোমার জীবনটাকে একটুখানি ঝাড়ামোছা করে নাও না। হতে পারে তুমি তোমার বাড়ির কথা, তুমি তোমার বন্ধুদের কথা, তুমি তোমার স্কুলের স্যার ম্যামদের কথা, তোমার টিউশনের স্যার ম্যামদের কথা, সবার কথা শুনতে 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 বিরক্ত হয়ে এক সময় হাঁপিয়ে উঠেছো। এবার একটু নিজের জন্য কিছু ভাবো, তুমি ঘুরে দাঁড়াও, তুমি প্রতিবাদ করো যে না, তোমরা সবাই মিলে যতটা আমাকে বলছো ততটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করব নিজের জন্য ভালোবেসে করার, নিজেকে বেস্ট তৈরি করার, তোমাদের কথা শুনে নয়। আমি চাই ডাক্তার হতে, তুমি চাইছো ইঞ্জিনিয়ার করবে আমাকে, হ্যাঁ ডাক্তারিতে এখন অত যেতে হবে না, তুই পারবি না, তোর দ্বারা সম্ভব নয়, সেই ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে হয়তো জোর করা হচ্ছে। তোমাকে ঘুরে দাঁড়িয়ে বলতে হবে যে না, আমার গায়ে যে ধুলো ছিটিয়েছে আমি নিজে গিয়ে সেটাকে স্নান করে পরিষ্কার করে আসব, কিন্তু আমি যে পথে এগোতে চাইছি আমি নিজের জন্য সেদিকেই এগোবো। সারারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি, শহরতলি যা কিছু আছে তারাও সারারারা করে, মানে একটা আনন্দের আবেগে, সারারারা মানেও তো একটা আওয়াজ, মানে না হই হুল্লোড় হুল্লোড় করে
জেগে ওঠা, সেই সমস্ত মানে বিষয়গুলো বলা হচ্ছে। তাহলে আনন্দে হুল্লোড় করে জেগে উঠুক সব শহরতলিগুলি। তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। তুমি, এই যে তোমাকে বলা হচ্ছে, তুমি যদি বদলে দিতে না পারো, সমাজ তোমাকে অনেক কিছু খারাপ কথা বলতে পারে, অনেক ভাবে তোমাকে অবদমিত করতে পারে, কিন্তু তুমি নিজে যদি সেটাকে বদলাতে না পারো, তুমি যদি একবার পিঠ থেকে বাঁচছে বলে ঘুরে না দাঁড়াতে পারো, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই মরতে হবে, যেখানে আছো সেখানেই মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো, যেখানে আছো সেখান থেকেই সবকিছুকে টেনে আনো, নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। এখন ঘুরে দাঁড়াও। তাহলে কি বলা হচ্ছে, তুমি যেখানে আছো, যে পজিশনেই আছো, সেখান থেকেই তুমি ঘুরে দাঁড়াও, হাত বাড়াও এবং ধরো। অর্থাৎ যা আছে তোমার সামনে সেই খড়কুটোকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরেই তুমি সেটাকে নিয়ে এগাও, তবে তুমি পারবে। আদারওয়াইজ তোমার কি হবে, তুমি একদম সরতে 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 বিন্দুর মতো মিলিয়ে যাবে। যেমন ভাবে আমি এই কবিতাটা আমার একটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম আগে। তো সেই সময় আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম যে বিষয়টা যদি একটু পার্সোনালি ভাবার চেষ্টা করি, কিরকম হতে পারে। ধরো আমি আমি ধরো আমি একটা নর্মালি স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। স্টুডেন্ট লাইফ থেকে তারপরে নিজের সমস্ত কিছু ডিগ্রি অর্জন করা হলো, ডিগ্রি অর্জন করার পর তারপরে ন্যাচারালি যেমনভাবে বয়স হলো, বিবাহ হলো। তো বিবাহ সূত্রে আমি অন্য একটা ফ্যামিলিতে এসে থাকলাম, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে আমার একটু সময় লাগলো, 1 বছর আমি সেখানে থাকলাম। তারপরে আমার কি মনে হলো, আমি তো শুধুমাত্র এই যে জীবনে জন্মেছি, পালন পোষণ করে বাবা মা পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে, তারপরে এইভাবেই আস্তে আস্তে সংসার জীবনযাপন করতে করতে ব্যাস কবে ফুট স্বর্গপ্রাপ্তি ঘটে যাবে, তারপরে আমাকে কে মনে রাখবে, আমিও তো এই আস্তে আস্তে বিন্দুর মতো মিলিয়ে যাব, তাই তো। আমার জীবনটাও তো এবার ছোট হচ্ছে, যত আমার বয়স বাড়ছে তার মানে তো জীবনের প্রাপ্তিটা ছোট হচ্ছে, আস্তে আস্তে ছোট হতে 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 জীবনটা শেষ হয়ে যাবে, কেউ আমাকে মনেও রাখবে না, কেউ চিনবেই না, বিন্দুর মতো হয়ে মিলিয়ে যাব, কেউ চিনতেই পারবে না। এরকম দেখা যাচ্ছে বিন্দু, সেরকম ব্যাপার। তো সেখানের ক্ষেত্রে আমার মনে হলো যে না, আমার কিছু করা উচিত, আমার অ্যাটলিস্ট নিজের জন্য কিছু করা উচিত। তারপর থেকে নিজে স্ট্রাগল করা শুরু হলো যে কিভাবে করব। ঠিক আছে, একটা দুটো টিউশন পড়ানো হতে পারে, অনেক সময় বিনা পয়সায়, কেউ টাকা পয়সা দিতে পারছে, কেউ পারছে না, ঠিক আছে, যে দিচ্ছে দিচ্ছে, না দিচ্ছে না দিচ্ছে, আমার তো খাওয়া পড়ার অভাব নেই, আমি নিজের জন্য পড়াচ্ছি, আমার নিজের পড়াশোনার যাতে মানে যা কিছু চর্চা আছে সেটা যাতে ভুলে না যায় তার জন্য পড়াচ্ছি। তাহলে সেই জন্য পড়াতে শুরু করলাম, পড়াতে পড়াতে আস্তে আস্তে করে একটা স্কুলেতে জবের জন্য গেলাম। তো স্কুলে বিভিন্ন স্কুলেতে ইন্টারভিউ দিতে লাগলাম, একটা স্কুলেতে জবের জন্য গেলাম। সেখানেও যখন মনে হলো যে না না না, ঠিক আমার যেন নিজের ভালো ফিলিংসটা আসছে না, যে হ্যাঁ যেভাবে আমি পড়াতে চাইছি, যেরকম জায়গায় আমি চাইছি সেরকমটা আসছে না, ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। আরো কঠোর পরিশ্রম করতে লাগলাম, আরো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমি এখানে আসলাম, এখন যে প্ল্যাটফর্মে তোমরা আমাকে দেখছো, অর্থাৎ পিডাব্লিউতে। তো এই যে জার্নিটা আমার, তাহলে এই 2-3 বছর পড়াশোনার অবধি যা করার সেটা তো করেইছি, কিন্তু পড়াশোনার পরবর্তীকালে বলছি, তারপরেও কিন্তু 2-3 বছর একটা অনেকটা চেষ্টা করে চালিয়ে গেছি যে কোথাও না কোথাও একটা যেতে হবে, নিজের জন্য কোথাও একটা গিয়ে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমাকে যে যতই বলুক না কেন যে মেয়েদের এটা করা উচিত নয়, মেয়েদের ওই জায়গায় যাওয়া উচিত নয়, মেয়েদের এই এত এত রাত জেগে পড়াশোনা করা, এত এত রাত জেগে এই কাজ করা বা ইত্যাদি, যেখানেই হোক না কেন, এত দূরে যাওয়া, কোনো কিছুই আমি না মেনে নিজের মতো করে ঘুরে দাঁড়িয়ে নিজেরটুকুকে আঁকড়ে ধরেছি, যেটুকু হাত বাড়িয়ে যেটুকু পেয়েছি। যখন টিউশন পেয়েছি টিউশনটাকে আঁকড়ে ধরেছি, যখন স্কুল পেয়েছি স্কুলটাকে আঁকড়ে ধরেছি। তো যেখানে যেটুকু পাবে সেটুকুকে আঁকড়ে ধরো, না ধরলেই কিন্তু ওই হাত ফুসকে চলে গেল, অন্য কারো হয়ে গেল জিনিসটা। তাই জন্য তোমাদেরকেও, তোমরা যেখানে আছো সেখান থেকে আস্তে আস্তে যত বড় হবে তত যেখানে যেটুকু পাবে সেটুকুকে আঁকড়ে ধরবে এবং নিজেদের জীবনটাকে সেইভাবে চালিত করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট কবিতা আমাদের কি আছে? আচ্ছা, মাসি পিসি আছে। মাসি পিসি বনগাবাসী, বনের ধারে ঘর, তাই তো। আমরা ছোটবেলায় এসব ছড়া কাটি, মাসি পিসি বনগাবাসী, বনের ধারে ঘর। তো সেই রকম কবি জয় গোস্বামী লিখলেন মাসি পিসিদের নিয়ে একটি কবিতা, যেখানে সাধারণ নিম্নবিত্ত মানুষদের, মহিলাদের, পার্টিকুলারলি মহিলাদের জীবন সংগ্রামের কথা বলা হয়েছে।
ঠিক আছে? এখন যেমন আমি কিছুক্ষণ আগে যে নিজের কথা বলছিলাম, যে নিজের আঁকড়ে ধরে যেটুকু পেয়েছি সেটুকুকেই আঁকড়ে ধরে চেষ্টা করেছি নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য, যতটুকু স্টেপ এগোনো যায় 1 পা 2 পা করে সেইটুকুটাই করেছি। সেই রকমই মানে শুধু তো মানে শিক্ষিত মেয়েদের জীবন বললেই যে এরকম এরকম ভাবে হয়, এইরকম স্ট্রাগলটা থাকে, ছোটখাটো স্ট্রাগল সেরকম। যারা নিম্নবিত্ত মানুষ তাদের কত বড় স্ট্রাগল থাকে, তাদের মানে দুটো খাওয়ার জন্য। আমি বললাম কি একটু আগেই যে খেতে পড়তে আমার অসুবিধা নেই, কিন্তু আমি নিজের জন্য কিছু করতে চাই, নিজের জন্য বাঁচতে চাই। নিজে যে পড়াশোনা করেছি ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে আমার ইচ্ছা যে আমি টিচার হব। তাহলে এই যে টিচিং প্রফেশনটাকে ধরে রাখার চেষ্টা, আমার জীবনের শেষ বয়স অবধি যতদিন আমি পারবো ততদিন আমি শিক্ষা দিয়ে যেতে চাই বাচ্চাদের। তো সেটুকু ধরে রাখার চেষ্টাটা যেমন ভাবে করেছি, সেই রকম ভাবেই এই সমস্ত মানুষরা, এদের কিন্তু ওই খাওয়া পড়ারই অভাবটা রয়েছে, ওদেরকে খেতে পড়তে দিতে হবে, সেই জন্য তারা উঠেছে। আচ্ছা, এবার প্রথমত আমি কবি পরিচিতি সম্বন্ধে 2 এক কথা বলে নিই, তারপরে আসছি মেন কবিতাতে। হ্যাঁ, জন্ম হচ্ছে কলকাতায়, বাংলা সাহিত্যের এক খ্যাতনামা কবি। তার লেখা উল্লেখযোগ্য বই হচ্ছে প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছো ছাও পাছা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় একটি কাব্য উপন্যাস। তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার ও একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন। আনন্দ পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তাহলে কোয়েশ্চেনের মধ্যে যদি আসে যে তার লেখা 2 একটি বইয়ের নাম, তাহলে এগুলো লিখতে পারো, অথবা তার হচ্ছে যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাস স্মরণীয়, এটাও একটা হতে পারে। এবার আসি মূল কবিতাতে। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। আচ্ছা, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও, বাটা ভরা পান দেবো গাল ভরে খেও। এটাও একটা ছড়া, যেখানে বলা হয় ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও, অর্থাৎ এটা ছেলে ঘুমানোর জন্য যে ছড়া, সেই ছড়াতে আমরা বলি যখন কোনো বাচ্চা ঘুমায় না, তাকে আমরা আদর করে লালিত পালিত করতে করতে তাকে আদর যত্ন দিয়ে দিয়ে আমরা ছড়া শোনাই। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও, বাটা ভরা পান দেবো গাল ভরে খেও। তাহলে এই ঘুম পাড়ানি মাসি পিসিটা কারা? তারা কি সারা রাত ঘুমোয় না, যে তারা প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে গিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে আসে? হতে পারে সেরকম কিছু হয়তো ছিল, কিন্তু এখানে বিষয়টা সেটা নয়। এখানে মাসি পিসি তাদেরকে বলা হয়েছে যারা নিম্নবিত্ত মহিলা, যারা সারা বছর ধান চালের ব্যবসা করেন, যারা তাদের পোটলা ভরে ভরে ধান চাল বোঝাই করে করে ট্রেনে করে এই জেলা থেকে ওই জেলা বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করে বেড়ান। কিসের জন্য? তাদের দুমুঠো খাবার জোগাড়ের জন্য। তাহলে তোমরা বলবে যে ম্যাম তাদের কাছে ধান আছে, তারা চাল ফুটিয়ে ভাত করে খেয়ে নিক না, অসুবিধা কি আছে, তাই না? কিন্তু সেটা হয় না, সেটার জন্য তাদেরকে অ্যাকচুয়ালি সেটাকে বিক্রি করতে হয়, কারণ তাদের কাছে তাদের প্রয়োজনীয় জিনিস যা কিছু সেগুলো পাওয়ার জন্য টাকা কড়ি লাগবে, অর্থ লাগবে। আর সেই অর্থের জন্য তাদের দরকার হচ্ছে তাদের কাছে যেটা বেশি পরিমাণ আছে অর্থাৎ ধান, সেটাকে বিক্রি করার। আর সেই কথাই এখানে আছে, সেই গল্পই আছে। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, মানে সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠি, একদম ভোর ভোর যখন ফুল তখনও পর্যন্ত থাকে, যেন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, চোখের ওপর দিয়ে যেন ফুল ছুঁয়ে যাচ্ছে, এমনই সুন্দর ঘুম আসছে। জল ছুঁয়ে যায় ঠোঁটে, তখন আমরা জল দিচ্ছি ঠোঁটে মুখে জল দিয়ে, যেন সকালের ঘুম ভাঙাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। রাত থাকতে ওঠে বলতে ধরো ভোর 3টে 4টে এই সময় যখন হয়তো আমরা উঠতে পারি না, আমাদের কাছে তো ভোর 3টে 4টে মানে সেটা প্রায় রাতের সমান, তাই না? হয়তো কাউকে 4টে ট্রেন ধরতে হবে, 4টে বা 4:30 প্রথম ট্রেন ধরে তারা যাবে তাদের ওই জিনিস রপ্তানি করতে, বিক্রি করতে। তাহলে তারা কটায় উঠবে? তারা 2:30 3টায় উঠবে, রাত থাকতে উঠবে। তাহলে রাত থাকতে থাকতে অর্থাৎ রাত 2:30 3টেতে উঠতে হয়। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। শুকতারা সেটা এখনো অব্দি ছাদের ধারে দেখা যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো ঠিক রাত 3টে 3:30 এরকমই হবে।
যে তখনও ছাদের ধারে শুকতারা দেখা যাচ্ছে, চাঁদ থামে তাল গাছে, চাঁদটাও তাল গাছের ধারেতে এখনো দেখা যাচ্ছে, সেই রকম অবস্থায় ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে। এই ছাড়া কাপড় মানে কি? ছাড়া কাপড় বলতে রাতের বেলা পরেছিল যে কাপড়, রাতের কাপড় ছেড়েছে, ছেড়ে নতুন কাপড় পরে সেই বাসি কাপড় কাচছে। আচ্ছা দেখবে মায়েরা সকালে ঘুম থেকে উঠে তারা কিন্তু রাতে যে শাড়ি পরে ঘুমায় বা হচ্ছে যে পোশাক পরে ঘুমায় সেই পোশাক তারা ছেড়ে নেয়, ছেড়ে নিয়ে সেই কাপড় তারা কেচে দেয়, কেচে দিয়ে আবার সকালবেলা একটা অন্য জামা কাপড় যাই হোক না কেন সেটা তারা পরে, এবং পরে তারপরে পরবর্তী তারা কাজেতে মানে মন দেয়। সেটা বাড়িতে জল ছিটানো, কোনো ধূপধুনো দেওয়া হোক, বা বাড়ির ঝাড়পাট দিয়ে নতুন কোনো কাজ করা হোক, যাই হোক না কেন, ঠিক আছে। তাই জন্য ছাড়া কাপড় কাচে বলতে রাতের বেলা যে বাসি কাপড় সেটাকে তারা ছেড়ে নেয়, ছেড়ে নিয়ে সেটাকে কাচতে বসে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, মানে যখন একটু একটু শীত পড়তে শুরু করেছে, ধরো এই সময়টাই, ধরো এখন শরৎকাল, যদি ভোরের দিকে যাও হয়তো আর কদিন পর থেকে একটু একটু শিশির দেখতে পাবে, ঠিক আছে। তাহলে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। তখন যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, মানে আর সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে, তারা কি করছে, তারা মানে ঘুম পাড়ানি মাসি পিসি যারা, যাদের কথা বলা হচ্ছে সেই সমস্ত নিম্নবিত্ত মহিলারা, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, নিম্নবিত্ত মহিলা, মাসি পিসি বলতে এদেরকে বলা হয়েছে। নিম্নবিত্ত মহিলারা তারা কি করছে, তারা সকালবেলা ওই ভোর থাকতে থাকতে মানে রাত থাকতে থাকতে যখন শুকতারা দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, তখন তারা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে তারা বাসি কাপড় কাচ্ছে, কাপড় কেচে নতুন কাপড় পরে তারা রাস্তায় বের হচ্ছে, যখন ঘাসের মধ্যে দু এক ফোঁটা শিশিরও তারা পাচ্ছে, সেই সময় তারা ট্রেন ধরতে আসছে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসির পিসির তো মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, মানে অনেকগুলো পেট বলতে অনেক মানুষ, অনেক মানুষ আছে, অনেকগুলো পেট, সেই জন্য অনেক মানুষ, তাদের এক মুঠো রোজগার। তাহলে যেখানে হয়তো অনেকগুলো পেট আছে তার মানে তো মুঠো মুঠো রোজগার চাই, তবে তো অনেকগুলো মানুষের পেট ভরবে, তাই তো। কিন্তু এখানে বলছে এক মুঠো রোজগার, মানে এইটুখানি রোজগার আর এতগুলো লোকের অন্ন সংস্থান করতে হবে, তাহলে সেই অন্ন সংস্থান করার জন্য তো অনেকটা রোজগার চাই। ঘুম পাড়ানি মাসি পিসি পোটলা পুটলি কোথায়? রেলবাজারের হোমগার্ডরা ছাদ ঝামেলা জোটায়। এই পোটলা পুটলি কোথায় বলতে এটা তোমাকে এই হিসেবে বলা হচ্ছে না যে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে কি গো তোমাদের পোটলা পুটলি কোথায়, সেটা নয় যে কোথায় গেল তোমাদের পোটলা পুটলি গুলো, ওরকম বলা হচ্ছে না। এই হিসেবে বলা হচ্ছে যে তোমাদের যে পোটলা পুটলি গুলো নিয়ে এসছো, কি এসব নিয়ে কোথায়, হ্যাঁ এত পোটলা পুটলি নিয়ে, এগুলো নিয়ে কোথায় চললে তোমরা। এই যে তার মানে রেল বাজারের হোম গার্ড যারা, তারা কি করছে, তারা কিন্তু এইরকম ভাবে পোটলা পুটলি কোথায় দিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা পোটলা পুটলি নিয়ে কোথায় চললে এত ভোর ভোর বেলায় ট্রেনে চেপে, হ্যাঁ যত সব ঝামেলা জোটাচ্ছে তারা, তারা এসে ঝামেলা জোটাচ্ছে যে তোমরা, তোমাদের এই পোটলা পুটলির ভাড়া আছে কিনা, তোমরা সঠিকভাবে টিকিট কেটেছো কিনা, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ঝামেলা তারা জোটাতে পারে, যে তাদের কাছে যেহেতু অনেক পোটলা পুটলি রয়েছে। সাল মাহিনার হিসেব তো নাই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। কি বলা হচ্ছে, সাল মাহিনার কোনো কিছুর হিসেব নেই, জ্যৈষ্ঠ মাস কিংবা বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মানে জ্যৈষ্ঠ, আর এটা বৈশাখ তো লেখাই আছে। সাল মাহিনার, মাহিনার মানে মাসের, এই যে কোন সাল, কত সাল চলছে, কি মাস চলছে, কিচ্ছু হিসেব থাকে না। সে জ্যৈষ্ঠ মাস হোক, বৈশাখ মাস হোক, আর হচ্ছে তোমার কার্তিক মাস হোক, অঘ্রাণ মাস হোক, যে মাসই হোক না কেন, তাদের সব সময় কোলে কাঁখে, কোলে মানে তো কোলের মধ্যে এরকম ভাবে বস্তা, আর কাঁখে মানে জানো যেখানে এই সাইডটায় যেখানে হচ্ছে আমরা কলসি নিই, কলসি কাঁখে করে চলে না, সেই রকম কলসি, তাহলে সেই কাঁখে সেখানে চালের বস্তা থাক।
মানে সব সময় তাদের কাছে চালের বস্তা থাকে। তারা কি করে, তারা ধান নিয়ে সেগুলো জমিতে তারা চাল বানায়, মানে ধান উৎপন্ন করে, দিয়ে সেটাকে ঝাড়াই টাড়াই করে, ঝাড়াই করে সেখান থেকে চাল বানায়। এই যে আগে যেমন এইভাবে করা হতো, গুঁড়ি কোটা হতো, চাল বানানো হতো, সেখান থেকে তারা চালের বস্তা নিয়ে বিভিন্ন জায়গায় তারা পাড়ি দেয়। আর সেই সময় তারা যে এত বড় বড় বস্তা নিয়ে পাড়ি দিচ্ছে, তখন রেলের হোমগার্ডরা এসে তাদের সঙ্গে ঝামেলা করে। একেই তো গরিব মানুষ, তাদের সঙ্গে ঝামেলা করতে তাদের মজা লাগে বোধহয়, কারণ যারা বড় লোক তাদের সাথে তো ঝগড়া করতে পারবে না। একটা দেখবে নিয়ম আছে যে যারা উচ্চবিত্ত মানুষ, যারা এলিট ক্লাস, তথাকথিত বাবারে এলিট ক্লাস, তাদের সঙ্গে তো কোনো হোমগার্ড, কোনো পুলিশ কেউ তর্কাতর্কিতে নামবে না। ও আপনি তো বেশ দেখেই মনে হচ্ছে আপনি বড়লোক ব্যাপার, ঠিক আছে ঠিক আছে আপনাকে ছেড়ে দিলাম। যারা গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অসহায়, তাদের উপর যত ঝাঁপানি, তুমি এইসব নিয়ে কোথায় যাচ্ছ, এটার একটা টিকিট করতে হবে, এটার একটা এই করতে হবে, সেই করতে হবে, তাদের উপর ঝাঁপায়। তো সেই রকম শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, এই কথাটা কেন বলা হয়েছে? একটা মানুষ কি 100 বছর পরে পরে আবার বেঁচে থাকতে পারে নাকি? হয় না তো। কিন্তু বলা হচ্ছে যে এই রেওয়াজটা চলতেই আছে, চলতেই আছে। মানে 100 বছর কেটে গেলেও এদের পরিবারের হয়তো 3 পুরুষ আগেকার কোনো মহিলা কাজ করতো, এখন তার 3 পুরুষ পরবর্তী মহিলা সে কাজ করছে, আবার 100 বছর পরে আবার কাজ করবে। মানে এটা একটা এরকম সাইকেলে চলতেই থাকবে, চলতেই থাকবে, এইরকম একটা চলবে। চাল তোলো গো মাসি পিসি, লালগোলা বনগায়। কোথায় চাল তুলতে বলা হচ্ছে? লালগোলা প্যাসেঞ্জার ট্রেন, ট্রেনতে তো লালগোলা প্যাসেঞ্জার ট্রেন আছে না, আর বনগা লোকাল আছে। এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা জেলা, মানে জায়গা, মুর্শিদাবাদগামী। ট্রেন একটা আছে লালগোলা প্যাসেঞ্জার। তো লালগোলা প্যাসেঞ্জার ট্রেনেতেই তুমি ওঠাও, আর বনগা লোকালেই ওঠাও। যেখানেই হোক না কেন, এটা অ্যাকচুয়ালি পার্টিকুলার কিন্তু কোনো জায়গাকে মানে আইডেন্টিফাই করে বলা হয়েছে এমনটা নয়। হতেই পারে সেটা যে কোনো জায়গায়, সে তুমি মুর্শিদাবাদ যাও, বনগা যাও, যে কোনো জায়গায়, যে কোনো মানে ভিড় ট্রেনের মধ্যে, বনগা লোকাল তো জানো বাপ রে বাপ মারাত্মক ভিড় হয়, আর লালগোলা প্যাসেঞ্জারেও যথেষ্ট ভিড় হয়। তো সেই রকম ভিড় ভাট্টায় ভরা হচ্ছে এইরকম ট্রেনগুলোতেও তোমরা কিন্তু চাল তোলো, মানে আমরা বলতে থাকি চাল তোলো গো মাসি পিসি, চাল তোলো চাল তোলো, কই গো ও পিসি, তাড়াতাড়ি চালের বস্তাগুলো তোলো 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 তোলো, তাড়াতাড়ি তোলো। এই যে আমরা তাদেরকে মাসি কিংবা পিসি বলে সম্বোধন করে থাকি, তাই তো। তারা যখন এই সমস্ত মোট বয়ে নিয়ে যায়, তারা মোটগুলোকে তোলে কোনো একটা জায়গায়, তখন আমরা তাদেরকে ও মাসি তাড়াতাড়ি তোলো, ও পিসি তোলো না গো, তোলো তোলো তাড়াতাড়ি তোলো, এই যে আমরা বলতে থাকি। সেই জন্যই তাদের নামটা হয়ে গেছে মাসি পিসি। তথাকথিত কোনো পার্টিকুলার নামেতে আমরা তাদেরকে চিনি না, কোনো আলাদা শ্রেণী হিসেবে চিনি না, তাদেরকে যেন মাসি পিসি হিসেবেই চিনি, যারা সারা বছর ধরে যে কোনো সময় তাদের উৎপাদিত চাল তারা এরকম ট্রেনে করে বিভিন্ন জায়গায় জায়গায় রপ্তানি করে তাদের অন্ন সংস্থানের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আজকের আমাদের মাসি পিসি কবিতার বিষয়বস্তু। আর একটাই কবিতা আছে আমাদের, লাস্ট কবিতা, কি যেন, লোকটা জানলই না। হ্যাঁ, লোকটা জানলই না, লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি, কারণ তার প্রথম লেখা গ্রন্থ ছিল পদাতিক। ঠিক আছে, প্রথম কাব্যগ্রন্থ ছিল পদাতিক, তাই জন্য সুভাষ মুখোপাধ্যায়ের নামই ছিল পদাতিক কবি। আর একটা নাম আছে, তিনি নিজে একটা ছদ্মনাম টাইপের বলতে পারো, ঢোল গোবিন্দ, কারণ তিনি লিখেছিলেন যে ঢোল গোবিন্দের আত্মদর্শন, সেজন্য তার একটা নাম হয়ে গেছিল ঢোল গোবিন্দ। তার বিভিন্ন গ্রন্থ রয়েছে, কাব্যগ্রন্থ, ফুল ফুটুক না ফুল ফুটুক, চিরকুট, যতই দূরে যাই, কাল মধুমাস, অগ্নিকোণ ইত্যাদি। তোমরা একটু দেখে নেবে, এখান থেকে প্রশ্ন ওই একটা দুটো হয়তো কাব্যগ্রন্থের নাম আসলে আসতে পারে। আর তার নাম কি হিসেবে পরিচিত ছিল? পদাতিক কবি কিংবা ঢোল গোবিন্দ নামে পরিচিত ছিল, এটা ছদ্মনাম হিসেবে। ছদ্মনাম, ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
এবার আসি, লোকটা জানলই না। একটু আগেই আমরা দেখলাম কিছু দরিদ্র মহিলাদের কথা, তাই তো, যারা তাদের ধরো রোজগারের জন্য, তারা নিজেদের রোজগারের জন্য, তাদের অন্ন সংস্থানের জন্য, একান্নবর্তী বিশাল পরিবারের মানুষদের খাদ্যের সংস্থানের জন্য তারা বিভিন্ন জায়গায় সারা বছর ধরে চালের সাপ্লাই করতে থাকে। সেই সমস্ত মানুষেরা তারা দুমুঠো রোজগার করে, দুমুঠো খাবার খাওয়ার জন্য, আর সেইটুকু দিয়ে তারা তাদের পেট চালায়, তাদের শান্তিপূর্ণভাবে তারা থাকার চেষ্টা করে, মানে বেঁচে বর্তে থাকা যেটাকে বলে সেটার জন্য। আর এখানে যে লোকটাকে দেখবো, সে হচ্ছে বেঁচে বর্তে থাকা শুধুমাত্র নয়, অনেক অনেক টাকা কামাবো, অনেক অনেক বড় হব, সেই চিন্তা নিয়ে যে সমস্ত মানুষ থাকেন, এবং শেষমেশ যাদের মৃত্যু হয়, অথচ তাদের সেই টাকা আসলে একটা জকির ধনের মতো গচ্ছিত সম্পদ হিসেবেই থেকে যায়, সেটা না নিজের কোনো ভালো কিছুর কাজে আসে, না সমাজের কোনো কাজে আসে। আর সেই নিয়েই হচ্ছে লোকটা জানলই না কবিতা। চলো পড়ি। বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল, অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয়। তাহলে আলাদিনের আশ্চর্য প্রদীপটা কি? সেটা হচ্ছে তার হৃদয়। কি বলা হচ্ছে? বুকের বাঁদিকের, এই যে লোকটা হাত দিয়ে আছে দেখো, বাঁদিকের যে বুক পকেট থাকে, আমার পকেট নেই তাই আমি দেখাতে পারছি না, যাই হোক, বাঁদিকের যে বুক পকেট, সেই বুক পকেটটাকে সামলাতে সামলাতেই তার ইহকাল পরকাল সব গেল। অর্থাৎ বুক পকেটে কি থাকে? টাকা পয়সা, রোজগার। এখানে বাঁদিকের বুক পকেট একটা ধরো সিম্বল বলতে পারো। বাঁদিকের বুক পকেট ইজ ইকুয়াল টু, এটা বলা হচ্ছে যে রোজগার বা অর্থ লাভ। বাঁদিকের বুক পকেটের মধ্যে ওই টাকা পয়সা বা রোজগারের জিনিসপত্র রাখা হয়, সেজন্য বলা হচ্ছে যে বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, অর্থাৎ রোজগারের কথা ভাবতে ভাবতে, টাকা পয়সা উপার্জনের কথা ভাবতে ভাবতে, এটাই লিখলাম, টাকা পয়সা উপার্জনের কথা ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে গেল। কোনো কোনো মানুষ থাকে দেখবে অনেক অনেক টাকা রোজগার করে, কিন্তু বহু টাকা রোজগার করে এবং তাদের ব্যাংক ব্যালেন্সও প্রচুর থাকে, কিন্তু তাদেরকে যদি বলো যে আজকে একটু 500 টাকা একটু খরচা করব, খরচা করে একটু ভালো কিছু খাবো, চলো তো দেখি, সে কিন্তু কিপটে, সে কিন্তু 500 টাকা খরচা করবে না। কিংবা ধরো তোমার কাছে একটা দিন সময় আছে, তুমি বলছো ধরো তোমার বাড়ির লোক কেউ একজন, হয়তো সে ধরো এরকম প্রচুর রোজগার করে, টাকা পয়সা রোজগারের মানুষ যিনি, সেটা বাবা হোক, কাকা হোক, জেঠু হোক, দাদু হোক, যেই হোক না কেন, তাকে তুমি বললে, ধরো দাদু, আমি কথার কথা ধরে নিচ্ছি, দাদুকে বলে, ও দাদু, তুমি তো অনেক টাকা রোজগার করো, আর ঠিক আছে আজকে তো একটু ছুটি পেয়েছো, রোজ তো অফিস করো, আজকে তো ছুটি, চলো আজকে একটু আমরা বেরিয়ে আসি কোথাও। লোকটা কি ভাববে বলতো? উফ, বেরোতে যাব, বেড়াতে গেলেই এই তো 5টা লোক আমরা, তার মানে মোটামুটি আমার 1000-5 টাকা খরচা হয়ে যাবে, থাক, তার থেকে যাব না, বাড়িতে বসে আরাম করে খাই দাই, একটু টিভি দেখি, ঘুমিয়ে থাকি, সেই ভালো বাবা। ঠিক আছে, তো সে কি ভাবলো? সে ভাবলো যে টাকাটা যে আমি রোজগার করেছি সেটাকে আমি খরচা করব না, সেটা আমি গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দেব, এবং এই দিনটাও আমি কোথাও গিয়ে নষ্ট করব না, তার থেকে বাড়িতে বসে আরাম করব। কিন্তু আসলে তার জীবনের কি সবকিছু পাওয়া হলো? এই যে একজন নাতি কিংবা নাতনি দাদুর কাছে আবদার করলো যে চলো দাদু আজকে ছুটি আছে, একটু ঘুরে আসি, দাদু হিসেবে সে যে একজন বাচ্চার সাথে, নাতি নাতনিদের সাথে বা তার পরিবারের অন্যান্য মানুষদের সাথে একটু বাইরের জগতে বেরোবে, আর 5টা মানুষের সাথে মিশবে, ঘুরবে, খেলবে, বেড়াবে, তার জীবনের সেই আনন্দটা সে কি পেল? পেল না। তার আগেই তার সেই টাকা সামলাতে সামলাতেই তার জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু সে প্রকৃত সুখ পেল না। ওই জন্যই কবি কি বলছেন? অথচ আরেকটু নিচে হাত দিলেই পেতো আলাদিনের আশ্চর্য প্রদীপ। সে বুক পকেটে হাত দিয়েছে, কিন্তু আরেকটু নিচে হাত দেয়নি, যেখানে তার হৃদয় আছে, তার হৃদস্পন্দনটা যেখানে বলছে যে মানুষের জন্য বাঁচো,
মানুষকে ভালোবাসো, শুধু নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকো না, বাইরেরও কিছু মানুষ আছে যাদেরকে তোমার ভালোবাসা উচিত, যাদের জন্য তোমার কিছু দান করা উচিত। সেই হৃদয়ের সন্ধান কিন্তু ওই লোকটি পেল না। হৃদয়ের সন্ধান পেল না লোকটি। ঠিক, তাহলে হৃদয়ের সন্ধানটা সে পেল না, তার আগেই সে মারা গেল। লোকটা জানলোই না, লোকটা জানতেই তো পারলো না, তার আগেই তো সে মারা গেল। সে ভাবলোই না, বুঝলোই না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে, মানুষ এত ভালো হতে পারে, তুমি মানুষের জন্য কিছু সামান্য কিছু করলেও এত খুশি হতে পারে। যেমন আমরা আমাদের সাধ্য মতো যদি যে যেমন রোজগার করি, তার যদি 2-4 পয়সাও কাউকে কিছু দান করি, সেটা যে কতটা আনন্দ হয় না করলে বুঝতে পারবে না। নিজে যতক্ষণ না করছো, তুমি ভাবছো যে আচ্ছা আমার এতটা রোজগার, এর মধ্যে এইটুখানি রোজগারের মধ্যে আবার আমি এত টাকা খরচা করে দেবো, না থাক বাবা আমার সম্পদ গচ্ছিত থাক, সেটা তুমি গচ্ছিত করছো। কিন্তু যদি কোনো এক সময় কাউকে দান করো, যে যার নিড আছে, যার দরকার আছে, ধরো কোনো একটা গরিব মানুষ যার হয়তো 2টো জামা কাপড়ের দরকার, তোমার বাড়িতে তো অনেক জামা কাপড় আছে, ছেঁড়া ছুড়ি দিও না বাবা, কিন্তু যেগুলো ভালো জামা কাপড় তোমার গায়ে হয় না, দাও না। তাদের 2টো বাচ্চা ও খেলে বেড়াচ্ছে উলঙ্গ শরীরে, তাদেরকে 2টো জামা কাপড় দান করো, দেখবে কি ভালো লাগবে। তারা যখন তোমারই ওই ছোট হয়ে যাওয়া জামাগুলো পরে সামনে খেলে বেড়াবে, ঘুরে বেড়াবে, কি ভালো লাগে। মনে হয় যে আমাদের তো বাড়িতে পড়েই আছে জামা কাপড়গুলো, সুন্দর ভালো হয়ে আছে, কিন্তু আমরা আমাদের গায়ে হচ্ছে না, আমরা তাদেরকে দান করি। কখনো ধরো কোনো একটা ছেলে পড়াশোনা করতে পারছে না, সামান্য কিছু টাকার জন্য হয়তো কোনো একটা, ধরো তোমরা যেমন পড়ছো, পড়াশোনা করছো, একটা ইন্টারনেটের ডেটার দরকার পড়ছে, কিংবা কোনো একটা ব্যাচ জয়েন করছো, যাই হোক মিনিমাম একটা 2000-3000 টাকা কিছু একটা ব্যাচের প্রাইস লাগছে, কিন্তু সেটুকু হয়তো কোনো একটা বাচ্চার নেই। যদি আমরা কাউকে সেটাকে দান করতে পারি, যদি দিতে পারি, একটা ছেলে যদি পড়তে পারে, সেটা কিন্তু আমাদের খুব আনন্দ লাগে, খুশি হই। তো সেই রকম সেই দানটা কখন করতে পারবো? যখন আমি আমার হৃদয়ের সন্ধানটা পাবো না, আমার হৃদয়টাকে আমি বুঝবো, বুঝতে পারবো যে হ্যাঁ আমার মন চাইছে কিছু একটা করতে। কিন্তু সেই লোকটা তো জানলোই না যে তার কাছে একটা হৃদয় আছে, সে তো ভেবেই রাখেনি সেটা। তার কড়ি গাছে কড়ি হলো, কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে। তার কড়ি গাছে কড়ি হলো বলতে, এই কড়ি গাছ বলতে টাকা কড়ি আমরা বলি না, তো টাকার গাছ সেই অর্থে বলা হয়েছে। কড়ি গাছ বলতে আগেকার দিনের যে কড়ি, সেই কড়িগুলো দিয়ে বিনিময় প্রথার মাধ্যমে কোনো কিছু মানে কেনা বেচা করা হতো, তো সেই হিসেবে বলা হয়েছে। আর আমরাও এখনো কথায় কথায় বলি টাকা কড়ি, সেই জন্যই বলা হয়েছে কড়ি গাছ, অর্থাৎ টাকার গাছ বৃদ্ধি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে চড়ে। রণ পা কি গো? রণ পা হচ্ছে সেই বাঁশের লাঠি দিয়ে তৈরি এক ধরনের পা, লম্বা একটা বাঁশের এরকম লাঠি মতো থাকে, আর এখানটায় একটা ধরো এরকম করা থাকে পা রাখার জন্য, ঠিক আছে? একজন ব্যক্তি সে 2টো এরকম নেয়, 2টো লাঠি নেয়, 2টো লাঠি নিয়ে এখানেতে তার পা রাখে, এই জায়গাতে সে পা রাখে, তাহলে এই যে লোকটা এখানে পা থাকতো, তার এখানে পা থাকছে, মানে সে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই তো? এরকম লম্বা লম্বা হয়ে যায় মানুষেরা, তো সেই মানুষ যারা, এই লম্বা মানুষ যারা হয়ে যায়, সেই রকমই বলা হচ্ছে লক্ষ্মী যেন রণ পায়ে চড়ে এসছে, অর্থাৎ মা লক্ষ্মী, অর্থাৎ টাকা কড়ি, অর্থ, তার মানে অর্থ সম্পদ খুব দ্রুত বৃদ্ধি হয়েছে, অর্থ সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে অর্থ দ্রুত বৃদ্ধি পেল। দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। বলছে যে এমনই বড় দেওয়াল দিয়েছে, সেটা যেন পাহারা দিচ্ছে, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। ছোট লোক হাওয়া মানে হাওয়া আবার ছোট লোক বড় লোক হয় নাকি ম্যাম? হ্যাঁ, তাহলে বলতে হবে এসির হাওয়া হচ্ছে বড় লোক হাওয়া, আর বাইরের হাওয়া হচ্ছে গরিব লোকের হাওয়া বা ছোট লোক হাওয়া, তাই তো? কিন্তু সেটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে এরকম যে গরিব মানুষদের প্রতি যে দায় দায়িত্ব বোধ, সেটা যেন আমার মনের মধ্যে, মাথার মধ্যে ঢুকতে না পারে। গরিব মানুষদের প্রতি মমত্ববোধ লিখলাম, মমত্ববোধ
সেটা যদি আমার মধ্যে একবার চলে আসে, তাহলে ওই গরিব মানুষের জন্য কোনো কিছু দান করতে আমরা বাধ্য হব, তখন ওই হাওয়াটা গায়ে লেগে যাবে। বেশ, তাহলে সেই মমত্ববোধ, সেই হাওয়া যেন আমাদের মধ্যে ঢুকতে না পারে, তার জন্য দেওয়াল পাহারা দিচ্ছে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, লোকটা জানলোই না। তাহলে কি বলছে, তারপর এই যে ছোট লোক হওয়া, ছোট লোকদের প্রতি মমত্ববোধ, তাদের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ, তাদের জন্য কিছু করার চাহিদা, কোনো ইচ্ছা, সেই সমস্ত কিছুকে তো আমি ঢুকতেই দিইনি। আমার তো মনের প্রাচীর আমি তুলে দিয়েছি, আমার মনের মধ্যে তাদের হাওয়া, তাদের বোধটুকু আমার মধ্যে প্রবেশ করবেই না। আর সেই সমস্ত কিছু করতে করতেই এক সময় কি হলো, গোগ্রাসের সমস্ত সম্পদ আমরা গিলছিলাম, সঞ্চিত অর্থ আমরা নিজেরাই গিলছি, নিজেরাই ভোগ করছি। এরকম করতে করতে কোনো এক সময় 2 আঙুলের ফাঁক দিয়ে, অর্থাৎ হঠাৎ করে জীবনটা তার চলে গেল। হঠাৎ একদিন মৃত্যু এলো। লোকটা জানলই না, লোকটা জানলই না যে আসল জীবন কি। সে কি জানতে পারলো আসল জীবন কি, জানতে পারলো যে সুখ কি? মানুষকে ভালোবাসা, তার জন্য কিছু করা, এগুলো কি? কোনো কিছুই সে জানলো না, কিছুই জানতে পারলো না। তার জীবনটা কিন্তু এইভাবেই শেষ হয়ে গেল। ঠিক, তাহলে এই হয়ে গেল আজকের আমাদের সমস্ত কবিতা। তাহলে আমরা 5টা কবিতা পড়লাম। কি কি পড়লাম? স্বাধীনতা, শিকল পরার গান, ঘুরে দাঁড়াও, মাসি পিসি, মাসি পিসি বনগাবাসী, ঘুমের মোদের বাড়ি এসো। আচ্ছা, আর একটা কি বললাম, ও লাস্টে যেটা হচ্ছে লোকটা জানলোই না, লোকটা জানলই না। পোয়েমস ডিসকাশন। এবার হোমওয়ার্ক। হোমওয়ার্কে আমি একটুখানি ফিরে যাব কবিতার লাইনগুলোতে, ঠিক আছে? প্রথম কবিতায় কি কি লাইন ছিল দেখি, 2-1টা লাইন আমি বলে দিচ্ছি। স্বাধীনতা কোনোদিনই আসবে না, হ্যাঁ, 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকা 2 কাঠা জমির মালিকানার, এটা একটা দিতে পারি। 2 কাঠা জমির মালিকানার বলতে কি বোঝানো হয়েছে? 1, 2 কাঠা জমির মালিকানা বলতে কবি কি বুঝিয়েছেন? কেন স্বাধীনতা আসবে না বলে কবির মনে হয়েছে? আসবে না বলে কবির মনে হয়েছে। বেশ, 2 নম্বর দেব শিকল পরার গান থেকে। শিকল পরার গান
বন্ধ কারায় আসামদের বন্দী হতে নয়। আচ্ছা, এটা এখান থেকে আমি প্রথম লাইনটা থেকে দিলাম যে শিকল পরা ছল কেন বলেছেন কবি। শিকল পরার ছল কেন বলেছেন কবি। সমস্তটাই কিন্তু আমি 5 নম্বর হিসেবে দিচ্ছি। হ্যাঁ, 5 মার্কস বড় প্রশ্ন হিসেবে। আচ্ছা, তাহলে শিকল পরাকে কেন তিনি ছল বলেছেন পুরো কবিতার ব্যাখ্যায় তোমরা এখানে বলতে পারো। তারপরে আসবো ঘুরে দাঁড়াও। তুমি বিন্দুর মতো, নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে, এ কথা কেন বলা হয়েছে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর থেকে। 4 আর 5। 4 নম্বরে কি আছে, মাসি পিসি অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, এটা দিলাম আমি। অনেকগুলো পেট বাড়িতে, অনেকগুলো পেট আছে বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার। পেট বাড়িতে এক মুঠো রোজগার। রোজগার ছিল না রোজগার ছিল, একবার দেখি, দুটো শব্দই হয়। এক মুঠো রোজগার। এটা ব্যাখ্যা করো বলে দিচ্ছি। যে কোনো ভাবেই আসুক না কেন ওই প্রসঙ্গটাকে দিয়ে তোমাকে ব্যাখ্যাটা করতে হবে, তাই জন্য লিখলাম। আর লাস্ট হচ্ছে, হ্যাঁ এটা আমি শুধুমাত্র ওইটা দিয়ে দেবো, লোকটা জানলোই না। লোকটা জানলোই না। লোকটা কেন কি জানলো না। সমস্ত কিন্তু 5 নম্বর। আবারও বলে দিচ্ছি, 2 কাঠা জমির মালিকানা বলতে কবি কি বুঝিয়েছেন, মানে 2 কাঠা জমির মালিকানা, তার উপর তোমার থাকা খাওয়া অন্ন বস্ত্র বাসস্থানের বিষয়টা নিয়ে যেটা ব্যাখ্যা করলাম সেটা বলবে। শিকল পরা ছল কেন, এই যে ছলনার আশ্রয় নিয়েই আমরা স্বাধীনতা অর্জন করব সেই কথাটা ব্যাখ্যা করবে। নইলে সরতে সরতে বিন্দুর মতো মিলিয়ে যাবে, এই যে তুমি সহ্য করতে করতে এক সময় তোমার দেয়ালে পিঠ থেকে যাবে আর কোথাও ঘোরার মতো জায়গা থাকবে না, সেখান থেকে তুমি ঘুরে দাঁড়াও এবং প্রতিবাদ করো, নিজের জায়গাটুকু অর্জন করো। এরা অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, মাসি পিসিদের বাড়িতে একান্নবর্তী পরিবার, অনেক মানুষ কিন্তু রোজগার যত সামান্য, সেই সামান্য রোজগার দিয়েই তারা তাদের সংসার চালায়। তাদের জীবনের স্ট্রাগল যেটা, সেটা তুমি ব্যাখ্যা করবে। লোকটা জানলোই না, বুঝতেই পারলে এখানে লোকটা কোনো কিছুই জানতে পারলো না, তার হৃদয়টা কোথায় রয়েছে, সেই হৃদয় দিয়ে কিভাবে এই প্রকৃতিকে দেখা যায়, কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে সংসারে সুখ আনা যায়, কোনো কিছুই সে জানলো না। সে সমস্ত কিছুর ব্যাখ্যা তোমরা করবে। ঠিক আছে, যেভাবে আমি বলে দিলাম সেইভাবেই তোমরা করবে। আশা করছি লেকচারটা সমস্তটা তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে কোয়েশ্চেন আনসারগুলো। তো অল দ্য বেস্ট, টাটা বাই বাই, দেখা হবে পরের লেকচারে। টাটা।